হ্যালো বাচ্চারা, টার্গেট ডিইউ 1.0 কোর্সের লেকচার 3তে আজকে আমরা সরল রেখা অধ্যায়ের গুরুত্বপূর্ণ কিছু টপিক নিয়ে আলোচনা করব। এগুলো আলোচনা করেছিলাম, তার পরবর্তী কনসেপ্ট হচ্ছে কনসেপ্ট 16। এখানে খেয়াল করো, এই কনসেপ্টটা হচ্ছে সরল রেখার আদর্শ সমীকরণ। একটা সরল রেখার আদর্শ সমীকরণের যে বৈশিষ্ট্যগুলো, ওই জিনিসগুলো আমরা আলোচনা করব এবং বৈশিষ্ট্যগুলোকে আমরা ভালো করে মনে রাখবো, কারণ আদর্শ বৈশিষ্ট্যগুলো হতেই মূলত এমসিকিউ আসে, অর্থাৎ অ্যাডমিশানে প্রশ্নগুলো কিন্তু চলে আসতে পারে। আচ্ছা, তাহলে এখানে খেয়াল করো, আমরা প্রত্যেকে জানি যে সরল রেখার আদর্শ সমীকরণ সেটা হচ্ছে কি, যে সরল রেখার আদর্শ সমীকরণ হচ্ছে এক্স, দেখো এক্স প্লাস বিওয়াই প্লাস সি ইকুয়াল হচ্ছে 0। এটা আমরা কিন্তু প্রত্যেকেই জানি, তাই না? এবার খেয়াল করো যে আদর্শ সরল রেখার সমীকরণের বৈশিষ্ট্য। তো আদর্শ সরল রেখার সমীকরণের বৈশিষ্ট্যগুলো কি কি এটা আমরা দেখব। তো 1 নম্বর বৈশিষ্ট্য হচ্ছে, দেখো যে সরল রেখার সমীকরণ 1 বা 2 চলক বিশিষ্ট একমাত্রিক হবে, অর্থাৎ 1 বা 2 চলক বিশিষ্ট থাকবে এবং একমাত্রিক মানে হচ্ছে যে তার পাওয়ারটা অলওয়েজ 1 হবে। পাওয়ারটা কত হবে? সর্বোচ্চ 1 এর বাইরে যেতে পারবে না। এখন খেয়াল করো, যেমন দেখো এক্স প্লাস বিওয়াই প্লাস ইকুয়াল 0, তাহলে এখানে মনে করো যে আমি যদি এভাবে লিখি যে 2x প্লাস 3y মাইনাস 5 ইকুয়াল হচ্ছে 0, তাহলে এটি একটি সরল রেখার সমীকরণ। কারণ কি? কারণ দেখো এক্স এর পাওয়ার 1, ওয়াই এর পাওয়ার হচ্ছে 1, তাহলে এটা একটি সরল রেখার সমীকরণ। এবার খেয়াল করো যে সরল রেখার সমীকরণে এখানে আরও একটা জিনিস মাথায় রাখতে হবে, যে এক্স ওয়াই যুক্ত কোনো পদ কিন্তু থাকবে না। দেখো এক্স ওয়াই যুক্ত কোনো পদ থাকবে না। এরপরে দেখো এ ইকুয়াল যদি 0 হয় তাহলে রেখাটি এক্স অক্ষের সমান্তরাল হবে। কিভাবে এক্স অক্ষের সমান্তরাল হয় এটা একটু দেখো। মনে করো যে এখানে 2x প্লাস হচ্ছে 3y প্লাস 5 ইকুয়াল হচ্ছে 0, এটা একটা সরল রেখার সমীকরণ ছিল। এখানে দেখো, এখানে কিন্তু এ এর মান হচ্ছে কত? এ ইকুয়াল হচ্ছে 2। এ ইকুয়াল হচ্ছে কত? 2, অর্থাৎ এ হচ্ছে এক্স এর যেটা সহগ সেটা হচ্ছে এ। এখন যদি তুমি এর মানটাকে 0 ধরে নাও, খেয়াল করো, যদি তুমি এর মানটাকে 0 ধরো, মনে করো এ ইকুয়াল 0 ধরলাম, তাহলে এর মানটা যদি 0 হয় তাহলে এই ইকুয়েশনে যদি আমরা বসাই দিই তাহলে ইকুয়েশনটা আমাদের কি আসছে? খেয়াল করো তো, আমাদের এখান থেকে কি ইকুয়েশনটা এরকম আসছে না? 0 প্লাস 3y প্লাস 5 ইকুয়াল হচ্ছে কত? 0, এরকম মান আসছে। এবার তুমি দেখো, তাহলে এটাকে সলভ করে তুমি কি পাচ্ছ? y ইকুয়াল হচ্ছে -5/3 পাচ্ছ। এখন একটা জিনিস খেয়াল করো, আমরা কিন্তু এটা সকলেই জানি যে y এর মান যদি দেওয়া থাকে তাহলে রেখাটি কি হবে? y এর মান যদি দেওয়া থাকে তাহলে রেখাটি কি হয়? এক্স অক্ষের সমান্তরাল হয় না? এই যে খেয়াল করো, এখানে মনে করো এটা হচ্ছে এক্স, এক্স প্রাইম, এটা হচ্ছে ওয়াই, ওয়াই প্রাইম। এখন একটা জিনিস দেখো যে এখানে যে মানটা দেওয়া আছে, ওয়াই এর মানটা হচ্ছে কত? -5/3। তাহলে ওয়াই এর মান যদি -5/3 হয়, আমরা ধরে নিলাম যে ওয়াই এর মানটা হচ্ছে এখানে -5/3। তাহলে এই যে -5/3 এই বিন্দু বরাবর যদি আমরা একটু রেখা নিই, তাহলে আমাদের রেখাটা কি হচ্ছে? রেখাটা এই রেখাটা হচ্ছে না? এই রেখাটা হচ্ছে না? তাহলে এই যে রেখাটা পেলাম, এই রেখাটা কার সমান্তরাল বলো তো? এক্স অক্ষের সমান্তরাল না? এক্স অক্ষের সমান্তরাল। অর্থাৎ আমরা কিন্তু জানি যদি শুধুমাত্র ওয়াই এর মান পাওয়া যায় তাহলে সেটা কি হবে? এক্স অক্ষের সমান্তরাল হবে। তেমনিভাবে দেখো, যদি বি এর মান 0 হয় তাহলে এই সমীকরণে যদি বি এর মান মানে এই ওয়াই এর মানটা পুরোটা 0 হয়ে যাবে। তাহলে যদি এটা 0 হয়, কার মান পাওয়া যাবে? এক্স এর মান পাওয়া যাবে। তাহলে যদি এক্স এর মান পাওয়া যায় তাহলে রেখাটি কি হবে? ওয়াই অক্ষের সমান্তরাল হবে। কি কনসেপ্ট ক্লিয়ার তো? এখানে জাস্ট এভাবে বিষয়টা মনে রাখবা যে যদি এক্স এর সহগটা 0 হয় তাহলে এক্স অক্ষের সমান্তরাল, যদি ওয়াই এর সহগটা 0 হয় তাহলে ওয়াই অক্ষের সমান্তরাল রেখার সমীকরণ পাওয়া যাবে। ঠিক আছে? এবার দেখো, যদি সি ইকুয়াল 0 হয়, অর্থাৎ যদি ধ্রুবক মানটা 0 হয় তাহলে রেখাটি কিন্তু মূল বিন্দুগামী সরল রেখা হবে। যেমন খেয়াল করো, আমরা এখানে একটা এক্সাম্পল দিতে পারি এরকম, যে 2x প্লাস হচ্ছে 3y ইকুয়াল হচ্ছে 0। দেখো এটা একটা কিন্তু সরল রেখার সমীকরণ, কারণ দেখো এক্স এর পাওয়ার 1, ওয়াই এর পাওয়ার হচ্ছে 1, তাহলে একটা সরল রেখার সমীকরণ। এবার এই সমীকরণে দেখো তো ধ্রুবকের মান কত? ধ্রুবকের মান 0 না? অর্থাৎ যদি ধ্রুবকটা 0 হয় তাহলে রেখাটি কি হবে? মূল বিন্দুগামী সরল রেখা হবে। মূল বিন্দুগামী সরল রেখা হবে।
ঠিক আছে, মূল বিন্দুগামী সরলরেখা হবে। আচ্ছা, এখন দেখো এই যে 6 নম্বর যে বৈশিষ্ট্য ছিল যে এক্স এর সমান্তরাল বা ওয়াই অক্ষের উপর লম্ব, খেয়াল করো এখানে দেখো যে যদি আমরা এক্স প্রাইম ওয়াই প্রাইম, তাহলে আমাদের প্রশ্নটা কি? প্রশ্নটা হচ্ছে এক্স অক্ষের সমান্তরাল রেখা এটা, তাহলে এই রেখাটিকেই বলা হয় না যে ওয়াই অক্ষের উপর লম্ব রেখা, এটা বলা হয় তো নাকি? তাহলে দেখো যদি এক্স অক্ষের সমান্তরাল বা ওয়াই অক্ষের লম্ব রেখা হয় তাহলে এই মানটা কার দেওয়া থাকবে? এক্স অক্ষের সমান্তরাল হলে ওয়াই এর মান দেওয়া থাকবে, মানে ওয়াই ইকুয়াল হচ্ছে বি। আবার যদি ওয়াই অক্ষের সমান্তরাল হয় এবং এক্স অক্ষের উপর লম্ব রেখা হয় তাহলে হচ্ছে এক্স ইকুয়াল হচ্ছে এ। এই কয়টা হচ্ছে আমাদের বৈশিষ্ট্য, অর্থাৎ আদর্শ সরল রেখার আমরা এখান থেকে 7টা বৈশিষ্ট্য পেলাম। এই 7টা বৈশিষ্ট্য থেকে আমাদের কোন টাইপের প্রশ্নগুলো আমাদের ঢাকা বিশ্ববিদ্যালয় সহ অন্যান্য বিশ্ববিদ্যালয়ে আসতে পারে ওই কনসেপ্টগুলো আমরা কিন্তু দেখব, অর্থাৎ ওই প্রশ্নগুলো আমরা কিন্তু এখন দেখব। তো চলো আমরা হচ্ছে এই টপিক দিয়ে আমরা প্রশ্নগুলো একটু দেখি। খেয়াল করো এখানে 1 নম্বর যে প্রশ্নটা লেখা আছে তোমরা একটু মনোযোগ দিয়ে দেখো এবং তোমরা খাতা কলম নিয়েই কিন্তু বসতে হবে, কারণ ক্লাস করতে হবে, টপিকগুলো বুঝতে হবে। যখন আমি কনসেপ্টগুলো বুঝাবো, কনসেপ্টগুলো বুঝে যে প্রশ্নগুলো আসবে এই প্রশ্নগুলো কিন্তু তোমরা নিজেই কিন্তু প্র্যাকটিস করবা। তাহলে এখানে খেয়াল করো যে 4x + 7y তার পাওয়ার হচ্ছে m-2 + 3 = 0 সমীকরণটি কোন শর্তে সরল রেখা হবে? অর্থাৎ সরল রেখা যদি হয় তাহলে আমরা কিন্তু জানি x এর পাওয়ার আর y এর পাওয়ার কি হবে? 1 হবে। তো এটাতে দেখো x এর পাওয়ার 1 আছে, বাট এখানে দেখো পাওয়ারটা কিন্তু আলাদা আছে। পাওয়ার কত আছে? m-2 আছে। তাহলে আমরা কিন্তু জানি যে y এর যেটা পাওয়ার, y এর পাওয়ার m-2 ইকুয়াল হচ্ছে কত? 1। অর্থাৎ y এর পাওয়ারটা কত হতে হবে? 1 হতে হবে। যদি 1 হয় তাহলে সরল রেখা হবে। তাহলে এখানে m এর মানটা কত হবে? দেখো যে আমরা যদি m = 3 পাই তাহলে আমাদের এটা কি হবে? এটা একটি সরল রেখার সমীকরণ হবে। তাহলে এখানে আমাদের উত্তরটা কি হচ্ছে? আমাদের এখানে উত্তরটা হচ্ছে 3। অর্থাৎ m এর মান যদি 3 হয় তাহলে এটা একটা সরল রেখা হবে। কি কনসেপ্ট ক্লিয়ার? এবার দেখো এই প্রশ্নটা দেখো যে এই সমীকরণটি কোন শর্তে সরল রেখা হবে। তাহলে অর্থাৎ এখানে m এর মান কত হবে? তাহলে এখানে m এর মান দেখো, m এর মান যদি এখানে 3 নাও তাহলেই কিন্তু এটা সরল রেখা হয়ে যাচ্ছে। এখানে m এর মান কত হচ্ছে? 3। এখন দেখো এখানে একটা প্রশ্ন হতে পারে, ভাইয়া এখানে তো শুধুমাত্র একটাই চলক আছে, তো আমাদের আপত্তি কোথায়? আমরা তো জানি যে যদি একটি চলক থাকে তাহলে ওইটার মান, ওই চলকের মানটা বের হবে। তাহলে এখানে x চলকের যদি মান বের হয় তাহলে রেখাটি কার সমান্তরাল হবে? x ইকুয়াল যদি a হয় তাহলে y অক্ষের সমান্তরাল রেখা। তাহলে এই রেখাটি মাস্ট বি কি হবে? y অক্ষের সমান্তরাল রেখা হবে। কি কনসেপ্ট ক্লিয়ার তো? আচ্ছা, এবার দেখো এই জায়গায় দেখো আরও একটি কনসেপ্ট আমরা আরও একটি প্রশ্ন একই টাইপের যে 3x - 2y + a + 5 × xy - 3 = 0 কোন শর্তে সরল রেখা হবে? তাহলে আমরা কিন্তু সরল রেখার বৈশিষ্ট্য জানি যে x এর পাওয়ার 1, y এর পাওয়ার 1, ওকে মেনে নিলাম। কিন্তু এখানে xy যুক্ত পদ আছে, কিন্তু আমরা কিন্তু সরল রেখায় শিখলাম xy থাকতে পারবে না। সরল রেখার সমীকরণে xy এর মানটা থাকতে পারবে না। তাহলে xy এর মান থাকবে না। তাহলে xy এর মানটা যদি না থাকে তাহলে অর্থাৎ xy এর মানটা কত হবে? 0 হবে। তাহলে এখান থেকে কি আমরা বলতে পারি না যে a + 5 = হচ্ছে 0? এটাকে আমরা বলতে পারি না? বলো তো যে a + 5 এর মান হচ্ছে কত? 0। তাহলে a + 5 যদি 0 হয় তাহলে a এর মানটা কত হবে? -5। অর্থাৎ a এর মান যদি তুমি -5 বসাও তাহলে পুরো এই মানটা আউট হয়ে যাচ্ছে, xy চলকযুক্ত মানটা কি হচ্ছে? আউট হয়ে যাচ্ছে না? সেই ক্ষেত্রে তখন এটা কি হবে? একটি সরল রেখার সমীকরণ হবে। তাহলে পরবর্তী কনসেপ্টে আছে ঢাল আকৃতির সরল রেখার সমীকরণ। ঢাল আকৃতির সরল রেখার সমীকরণ। তাহলে ঢালটা কী জিনিস এটা সম্পর্কে আমরা একটু আইডিয়া নিই। কারণ হচ্ছে যে কনসেপ্টটা দিয়ে আমরা প্রবলেম সলভ করব ওই কনসেপ্টটা সম্পর্কে কিন্তু পূর্ণাঙ্গ একটা ধারণা থাকতে হবে, ঠিক আছে? তাহলে তুমি কিন্তু অ্যাডমিশানে ভালো ইফোর্ট দিতে পারবা। তাহলে দেখো যে ঢালটা কি? ঢাল হচ্ছে কোনো সরলরেখা x অক্ষের ধনাত্মক দিকের সাথে যে কোণ উৎপন্ন করে তার ত্রিকোণমিতিক ট্যানজেন্টকে ঢাল বলে। এটা কিন্তু আমরা জানি, হ্যাঁ। এবং ঢালকে m দ্বারা সূচিত করা হয়। এখন খেয়াল করো
যদি সরলরেখা এক্স অক্ষের ধনাত্মক দিকের সাথে থেটা কোণ উৎপন্ন করে তাহলে ঢাল হচ্ছে এম ট্যান থেটা। অর্থাৎ এখান থেকে আমরা বলতে পারি যে মনে করো এইটা, যে এখান থেকে দেখো এটা এক্স, এক্স প্রাইম, এটা হচ্ছে ওয়াই, ওয়াই প্রাইম, এখানে একটা পয়েন্ট নিলাম। তো এই জায়গায় যদি এক্স অক্ষের ধনাত্মক অংশ থেকে, মনে করো এখানে এক্স অক্ষের ধনাত্মক অংশ থেকে যে কোণটা তৈরি করলো, এখানে থেটার মান হচ্ছে 30 ডিগ্রি। তাহলে এই ক্ষেত্রে আমরা যদি ঢাল বের করি তাহলে আমাদের ঢাল হচ্ছে এম, এম ট্যান থেটা, তাহলে ট্যান 30 ডিগ্রি। তাহলে অতএব এখানে আমরা পাচ্ছি এম ইকুয়াল হচ্ছে ট্যান 30 ডিগ্রি মান কত, 1/√3, এটা আমরা পাচ্ছি। এবার যদি এই কোণের মানটা নেগেটিভ হয় এবং সেটা যদি নেগেটিভ হয় 180 ডিগ্রির মোটামুটি হচ্ছে যে 180 ডিগ্রির চাইতে ছোট হয় মান যেটা দেওয়া থাকবে, সেই ক্ষেত্রে যদি আমরা ঢাল বের করি তাহলে আমরা হচ্ছে 180 থেকে মাইনাস করতে পারি, অথবা আমরা দুইভাবে এটা বের করতে পারি। যেমন মনে করো যে এখান থেকে যে কোণের মানটা পাচ্ছি সেটা যদি 135 ডিগ্রি হয়, 135 ডিগ্রি ঋণাত্মক কোণ, অর্থাৎ -135 ডিগ্রি। যখন ঋণাত্মক কোণ হবে তখন কি হবে, ঘড়ির কাঁটার দিকে, অর্থাৎ এখান থেকে মনে করো এই দিকে আসবে, এই দিকে। ঋণাত্মক মানে কি, ঘড়ির কাঁটার দিকে। কোণের মান যদি নেগেটিভ হয় তাহলে কি হবে, ঋণাত্মক দিকে হবে, ঠিক আছে। সেই ক্ষেত্রে যদি আমরা ঢাল বের করি, মনে করো 135 ডিগ্রি, তাহলে এখান থেকে এই জায়গায় মনে করো 135 ডিগ্রি আমরা পেলাম। তাহলে কোণের মানটা যদি 135 ডিগ্রি হয় মাইনাস, সেই ক্ষেত্রে আমাদের ঢালটা কি হবে, তখন যদি আমরা ঢাল বের করি যে ঢাল এম ইকুয়াল, তখন আমরা দিব ট্যান 180 ডিগ্রি মাইনাস হচ্ছে 135 ডিগ্রি। তাহলে এখান থেকে তুমি কি পাচ্ছ দেখো, যে ট্যান হচ্ছে 45 ডিগ্রি, তাহলে এই ক্ষেত্রে ট্যান 45 ডিগ্রির মান কত পাচ্ছ দেখো তো, 1। এখন কথা হচ্ছে এখানে একটু খেয়াল করো, হ্যাঁ, যে এই জায়গায় দেখো, এই জায়গায় শুধু কিন্তু 1 না, এটার কারণ কি দেখো, কারণ হচ্ছে যে যখন তুমি এই মানটা 180 থেকে বিয়োগ করে দিচ্ছ তখন কিন্তু তোমার মোটামুটিভাবে মানটা চলে আসছে। এবার তুমি যদি এটাকে এভাবে মানটা বসাও যে এম ইকুয়াল হচ্ছে ট্যান মাইনাস 135 ডিগ্রি, মনে করো তুমি এভাবে মান বসালাম যে এম ইকুয়াল হচ্ছে ট্যান থেটা, থেটার মানটা নেগেটিভ ছিল, এখানে তুমি নেগেটিভ বসিয়েছো, কোনো আপত্তি নাই। এবার তোমরা একটা জিনিস লক্ষ্য রাখো, আমরা কিন্তু সূত্রতে জানি যে ট্যান মাইনাস থেটা মানে কি, ট্যান মাইনাস থেটার ফর্মুলা কি, মাইনাস ট্যান থেটা না, ট্যান 135 ডিগ্রি, এটা কিন্তু আমরা জানি। এখন তুমি একটা জিনিস লক্ষ্য রাখো, এখানে মাইনাসটা থাকলো, ট্যান থাকলো, আমরা ডিরেক্ট কিন্তু 135 ডিগ্রির মান জানি না, তাহলে এখানে কি করব, এটাকে আমরা যদি এভাবে নিই যে 2 × 90 ডিগ্রি মাইনাস হচ্ছে 45 ডিগ্রি, এটা আমরা নিতে পারি না। অর্থাৎ 135 ডিগ্রিকে 2 × 90 ডিগ্রি, 180 থেকে 45 আমরা বিয়োগ করলাম, তাহলে 135 হয়ে গেল না। এখন একটা জিনিস লক্ষ্য রাখো, এই জায়গায় এখানে মাইনাস ছিল, এন এর মান 2, জোর না বিজোড় বলো তো, জোর। যদি জোর হয় সেক্ষেত্রে ট্যানটা কি হবে, ট্যানই থাকবে, আর থেটার মান 45 ডিগ্রি এখানে চলে আসলো। এখন কথা হচ্ছে এই জায়গায় যে এখানে এটা কোন চতুর্ভাগে অবস্থান করছে, দেখো তো 2 × 90 ডিগ্রি মানে দ্বিতীয় চতুর্ভাগ, তার সাথে মাইনাস সামথিং, তাহলে কি হচ্ছে, দ্বিতীয় চতুর্ভাগে হচ্ছে না। যদি দ্বিতীয় চতুর্ভাগে হয় ট্যানের মানটা কি হয়, নেগেটিভ, আর এখানে ছিল কি বলো তো, নেগেটিভ, তাহলে নেগেটিভ আর নেগেটিভ তাহলে কি হচ্ছে, পজিটিভ, তাহলে এখানে হয়ে যাচ্ছে পজিটিভ, তাহলে ফলাফলটা কত আসলে দেখো তো 1। তাহলে এই যে 1 তুমি এভাবে ডিটেলসে না বের করে যদি শর্টকাটে বের করো তাহলে কি করবা, ট্যান 180 ডিগ্রি মাইনাস থেটা, নেগেটিভ যদি থাকে 180 থেকে কি করবা, সেটাকে বিয়োগ করে দিবা, তাহলে যে ফলাফলটা পাবা এই উত্তর আর এই উত্তর দেখো একই হয়ে গেছে, একই হয়ে গেছে না, একই হয়ে গেছে। তাহলে ঢাল সংক্রান্ত বিষয়গুলো আমরা কিন্তু আলোচনা করলাম, ঠিক আছে। এই বিষয়টা তো তোমরা ক্লিয়ার হয়েছো, তাই না। এবার আমরা হচ্ছে এই যে ঢাল সংক্রান্ত এটা নিয়ে আমরা এক্সাম্পল দিব। তো এবার দেখো, তাহলে এটা হলো, এখন আমরা হচ্ছে একটা সরল রেখা যদি দেওয়া থাকে তাহলে সেই ক্ষেত্রে আমরা ঢাল কিভাবে বের করতে পারি, এটা আমরা দেখব যে একটা সরল রেখা থেকে আমরা ঢাল কিভাবে বের করতে পারি। তো এখানে সরল রেখা থেকে ঢাল বের করার আমাদের দুইটা প্রসেস আছে, একটা ডিটেলস প্রসেস আর একটা হচ্ছে শর্টকাট প্রসেস। তো আমরা যেহেতু অ্যাডমিশনের জন্য পড়তেছি সেহেতু আমরা কি করব, আমরা শর্টকাট প্রসেসেই কিন্তু বের করব। খেয়াল করো যে ax প্লাস হচ্ছে by প্লাস c = 0, এটা সরল রেখার সমীকরণ ছিল। তো এই সরল রেখার সমীকরণ থেকে তুমি যদি ঢাল বের করো তাহলে ঢাল এর সূত্র হচ্ছে মাইনাস x এর সহগ
এক্স এর সহগ ডিভাইডেড বাই হচ্ছে ওয়াই এর সহগ। এটা হচ্ছে শর্টকাট প্রসেস। তো এই প্রসেসেই যদি আমরা মান বের করি তাহলে কিন্তু একটা রেখা থেকে খুব সহজেই কিন্তু আমরা ঢাল বের করে নিতে পারবো। ঠিক আছে, তো তোমরা দেখো এই যে একটা প্রশ্ন দেওয়া আছে যে এই সরল রেখাটির ঢাল কত। তাহলে দেখো তো এখান থেকে কি ঢাল আমরা সহজেই বের করতে পারি না? ঢাল ইকুয়াল হচ্ছে মাইনাস এক্স এর সহগ। বলো তো এক্স এর সহগ কত? 3 আছে না? তাহলে এক্স এর সহগ হচ্ছে 3 ডিভাইডেড বাই হচ্ছে ওয়াই এর সহগ। তাহলে ওয়াই এর সহগ কত বলো তো? -5। তাহলে এখন তোমরা বলো মাইনাস মাইনাস কেটে গেল, থাকলো কত? 3/5। দেখো আমাদের অপশানে আছে কিনা 3/5, আমাদের অপশানে নাই বলো তো? এই যে আমাদের অপশানে কিন্তু 3/5 আমাদের ঘ নাম্বারে কিন্তু আছে। তাহলে একটা সরল রেখা যদি দেওয়া থাকে সেখান থেকে যদি ঢাল বের করতে বলে, এখন পারবো তো তোমরা নাকি? ওকে, এবার এখান থেকে খেয়াল করো যে একটি সরল রেখার লম্ব রেখার ঢাল, একটি সরল রেখার লম্ব রেখার ঢাল আমরা বের করব। তো লম্ব রেখার ঢাল ব্যাপারটা কি এখানে খেয়াল করো। লম্ব রেখার ঢাল, মনে করো এটা একটা সরল রেখা আছে, এটা একটা সরল রেখা, এই সরল রেখার আবার লম্ব রেখা হবে। তাহলে এই সরল রেখার লম্ব রেখা হবে মানে কি? তার উপর দিয়ে হয় এই দিকে যাবে, এদিক দিয়ে লম্ব হবে, অথবা এই দিক দিয়েও লম্ব হতে পারে, তাই না? এখন খেয়াল করো এই যে আমরা লম্ব রেখাটা নিলাম, তাহলে পুরো একটা রেখাকে আমরা উল্টায় দিচ্ছি না? এই দিকে দেখো তো একবার এভাবে উল্টায় দিচ্ছি না? তাহলে যদি একবার উল্টায় দাও তাহলে লম্ব রেখার ঢাল, এই যে নতি, নতি মানে হচ্ছে কিন্তু ঢাল, এটা মাথায় রাখো। অনেকে আবার হঠাৎ করে নতি দেখবা তখন আবার কনফিউশন হয়ে যাবা যে ভাইয়া নতি আবার কি জিনিস। নতি ব্যাপারটাই হচ্ছে ঢাল, ঠিক আছে? ঢাল আর নতি কিন্তু একই জিনিস। তো এখন খেয়াল করো যদি একটা রেখার আমরা লম্ব রেখার ঢাল বের করি, তো লম্ব রেখা হলে আমাদের ঢাল নির্ণয় সূত্র এখান থেকে মাথায় রাখো যে যদি লম্ব রেখা হয়, দেখো এই রেখা, এই লম্ব রেখার ঢাল, তাহলে লম্ব রেখার ঢাল এম ইকুয়াল হচ্ছে জাস্ট বিপরীত করে দিবা যে ওয়াই এর সহগ ডিভাইডেড বাই ছিল দেখো এক্স এর সহগ, এটা মাথায় রাখবা। দেখো আমরা যখন একটা রেখার ঢাল বের করেছিলাম তখন উপরে ছিল এক্স, নিচে ছিল ওয়াই, আর উপরে কিন্তু চিহ্ন ছিল কি? প্লাস। যখন লম্ব রেখা হবে তখন চিহ্ন পরিবর্তন, কারণ কি একটা রেখাকে, এই রেখাটিকে ধরে তুমি এইভাবে উল্টাই দিচ্ছ, এই রেখাটিকে এভাবে উঠাই দিচ্ছ, তাহলে সেটা মাইনাসটা কি হবে? চিহ্নটা পরিবর্তন হবে। তাহলে যদি লম্ব রেখার ঢাল বের করতে বলে আমাদের সূত্র হবে ওয়াই এর সহগ ডিভাইডেড বাই এক্স এর সহগ। তাহলে এখানে খেয়াল করো তো এই যে আমাদের বলেছে, তো এখানেও এই টাইপের যদি এভাবে ইকুয়েশনটা দেওয়া থাকে ওয়াই ইকুয়াল, তাহলে কিন্তু অনেকে আবার ভুল করে। সেটা কি? মনে করে এখান থেকে খেয়াল না করে বলে দেয় যে ঢাল এম ইকুয়াল হচ্ছে এক্স এর সহগ, ওয়াই এর সহগ হচ্ছে 1 আর এক্স এর সহগ হচ্ছে কত? -5। কিন্তু এটা ভুল হয়ে গেল, কিন্তু এটা কি হলো? ভুল হয়ে গেল। কারণ তুমি যখন এই ইকুয়েশনটা থেকে ঢাল বের করবা মাস্ট বি ইকুয়েশনের সবগুলোকে বাম পাশে নিয়ে ডান দিকে তোমাকে 0 বানাতে হবে। যদি তুমি এখান থেকে বের করে নাও যে ওয়াই এর সহগ তো 1, এক্স এর সহগ তো -5 বসিয়ে দিলাম, তাহলে কিন্তু তোমার নাম্বার চলে গেল, কারণ তুমি আর অ্যাডমিশনে চান্স পেলে না। তাহলে তোমাকে যদি অ্যাডমিশনে চান্স পেতে হয় তাহলে কী করতে হবে? বুঝে বুঝেই কিন্তু প্র্যাকটিস করতে হবে এবং পরীক্ষাতে ভালো ইফোর্ট দিতে হবে। এখন খেয়াল করো, তাহলে এটা যেহেতু হলো না, তাহলে আমরা এটাকে লম্ব রেখার ঢাল কিভাবে বের করতে পারি? তুমি পুরো মানকে বাম পাশে নিয়ে আসো, ওয়াই প্লাস 5x মাইনাস 9 ইকুয়াল হচ্ছে 0। এই যে মূল সমীকরণে কনভার্ট করে নিয়েছো। এখন এখান থেকে যদি তুমি ঢাল বের করো, ঢাল এম ইকুয়াল, তাহলে দিতে পারো কি? এখন তুমি লিখতে পারো যে ওয়াই এর সহগ, তাহলে ওয়াই এর সহগ কত বলো তো? 1 ডিভাইডেড বাই এক্স এর সহগ, তাহলে এক্স এর সহগ কত বলো তো? 5। তাহলে আমাদের উত্তরটা কত হচ্ছে? 1/5। এই যে আমাদের গ নাম্বারে দেখো 1/5 আছে। রেখার ঢাল কি হবে? অর্থাৎ দুইটা নির্দিষ্ট বিন্দু যদি দেওয়া থাকে সেক্ষেত্রে আমাদের যদি ঢাল বের করতে বলে তাহলে আমরা কিভাবে ঢালটি বের করব ওইটা আমরা এখন একটু শিখে নিব। কারণ এই টপিকটা কিন্তু ঢাকা ভার্সিটিতে বেশ কয়েকবারই কিন্তু এসেছে, শুধু ঢাকা ভার্সিটি না, যারা কৃষি বিশ্ববিদ্যালয়ে পরীক্ষা দিবা তাদের জন্যও কিন্তু এই টপিকগুলো খুবই গুরুত্বপূর্ণ। তো এখানে খেয়াল করো, মনে করো দুইটা পয়েন্ট, এরকম দুইটা পয়েন্ট, এ পয়েন্ট হচ্ছে x1 y1, এটা হচ্ছে বি পয়েন্ট, বি পয়েন্ট হচ্ছে x2 y2। এখন এই দুইটা বিন্দু দ্বারা গঠিত রেখা, এটা একটা সরল রেখা। এই সরল রেখার যদি তোমাকে ঢাল বের করতে বলে তাহলে ঢালের ফর্মুলা, ঢাল যদি বের করতে বলে তাহলে ঢালটা তুমি এই সূত্র দিয়ে বের করতে পারো যে হচ্ছে y2 মাইনাস y1 ডিভাইডেড বাই
x2 মাইনাস x1, অর্থাৎ উপরে হচ্ছে কোটি দ্বয়ের পার্থক্য মানে বিয়োগফল, নিচে হচ্ছে ভুজ দ্বয়ের পার্থক্য। এখন তোমার যদি মনে হয় ভাইয়া আমরা y2 মাইনাস y1 না করে যদি আমরা এটা নিই যে y1 মাইনাস y2, তাহলে এখানেও নিবা x1 মাইনাস x2, এটাও কিন্তু পার্থক্য বোঝায়। ঠিক আছে, তাহলে তোমরা এই দুইটার মধ্যে যে কোনো একটা সূত্র দিয়ে কিন্তু এটা সলভ করতে পারো। তাহলে দুইটা বিন্দু যদি দেওয়া থাকে আমরা ঢাল বের করতে পারবো। যেমন এক্সাম্পল দিই, আমরা তো সূত্র শিখলাম, এখন একটা আমরা প্র্যাকটিক্যালি দেখে নিই যে ঢাল বের করতে পারবো কি না। খেয়াল করো, মনে করো এখানে একটা বিন্দু নিলাম, এটা হচ্ছে -2 আর হচ্ছে 3। এখানে একটা পয়েন্ট নিলাম যে এটা বি হচ্ছে 5 আর হচ্ছে 2, এটা আমরা পেলাম। এখন যদি তুমি এ বি এর ঢাল বের করো, এ বি এর ঢাল, তাহলে এই ক্ষেত্রে আমাদের ফর্মুলা আমরা কিন্তু জানি যে কোটি দ্বয়ের পার্থক্য ডিভাইডেড বাই ভুজ দ্বয়ের পার্থক্য। তাহলে তুমি যদি কোটি দ্বয়ের পার্থক্য নাও তাহলে 2 মাইনাস 3 ডিভাইডেড বাই ভুজ দ্বয়ের পার্থক্য, তাহলে এখানে কত 5 মাইনাস আর মাইনাস হচ্ছে +2, তাহলে কত পাচ্ছ বলো তো -1/7। এইটা কিন্তু আমরা ঢাল পেলাম। ঠিক আছে, এটা জাস্ট ধরে নিলাম, এই জন্য আমাদের ঢালটা কিন্তু এটা চলে আসলো। তাহলে যদি দুইটা বিন্দু দেওয়া থাকে, আমাদের যদি ঢাল বের করতে বলে, তাহলে কিন্তু আমরা এই সূত্রের মাধ্যমে কিন্তু আমরা ঢালটা কিন্তু বের করতে পারবো। এবার দেখো, একটি সরলরেখার ঢাল ও সরলরেখাটি যদি একটা বিন্দু দিয়ে অতিক্রম করে, সেক্ষেত্রে আমরা রেখার সমীকরণ আমরা কিভাবে বের করতে পারবো এটা আমরা দেখব। তো জাস্ট এই সূত্রটা তোমরা মনে রাখবা, এটা তোমরা একাডেমিকের জন্য পড়েছিলা, যদিও তোমাদের পরীক্ষা হয় নাই। খেয়াল করো যে একটা বিন্দু আর হচ্ছে একটা ঢাল যদি দেওয়া থাকে, তাহলে রেখার সমীকরণ হচ্ছে y মাইনাস y1 ইকুয়াল হচ্ছে mx মাইনাস x1। এখন কথা হচ্ছে যদি আমাদের এখান থেকে একটা সমীকরণ বের করতে বলে, সমীকরণ যদি বের করতে বলে, তাহলে আমরা কিভাবে বের করব। তো আমরা প্রথমে সূত্র দিয়ে শিখব, তারপরে একটা শর্টকাটে বের করা যায়। শর্টকাট কিভাবে বের হবে এটাও কিন্তু তোমাদেরকে আমি শিখাই দিব। তো এখানে খেয়াল করো, বলেছে কোনো সরলরেখা এক্স অক্ষের ঋণাত্মক দিকের সাথে 135 ডিগ্রি কোণ উৎপন্ন করেছে। আমরা কিন্তু জানি ঋণাত্মক দিক হলেই আমরা যখন ঢাল বের করব, তাহলে ঢাল হবে কি tan 180 ডিগ্রি মাইনাস হচ্ছে 135 ডিগ্রি। আমরা কিন্তু এটা জানি। যখনই কোণের মানটা ঋণাত্মক হবে কি করব আমরা, 180 থেকে বিয়োগ করে দিব। সেক্ষেত্রে আমরা ঢালের মান কত পাচ্ছি, 1 পাচ্ছি। ঢালের মান কত পাচ্ছি বলো তো, আমরা 1 পাচ্ছি। এবার দেখো, এটা হচ্ছে বিন্দু, তো এই বিন্দুটা হচ্ছে কি x1 y1। এটা কেন শিখালাম, কারণ এই টাইপের যদি রিটেনে চলে আসে, তাহলে কিন্তু রিটেনে তো আর তুমি শর্টকাট পাবো না, রিটেনে তোমাকে কিন্তু লিখে দেখাতে হবে, কারণ ঢাকা ভার্সিটিতে কিন্তু শুধু এমসিকিউ না, রিটেনও থাকবে, তাই না? তো এখন খেয়াল করো, যদি আমরা সমীকরণটা নিই, তাহলে আমরা সূত্র কিন্তু শিখলাম যে y মাইনাস y1 ইকুয়াল হচ্ছে m x মাইনাস x1। তাহলে এখন খেয়াল করো যে y মাইনাস y1, তাহলে y1 এর মান কত বলো তো 2 ইকুয়াল m এর মান হচ্ছে 1, তাহলে এখানে পাচ্ছ x মাইনাস x1, তাহলে x1 এর মান কত, x1 এর মান হচ্ছে 2। তাহলে আমরা লাস্ট ফিনিশিং পাচ্ছি y মাইনাস 2 ইকুয়াল হচ্ছে x মাইনাস 2। যদি এদিকে পার করে দিই বা এটাকে যদি ওইদিকে পার করে দিই, তাহলে আমরা কি পাচ্ছি যে x মাইনাস y আর হচ্ছে ইকুয়াল হচ্ছে কত বলো তো, ইকুয়াল হচ্ছে 0। এটা আমরা পেলাম, x মাইনাস y ইকুয়াল হচ্ছে 0। আমাদের সমীকরণটা এটা আসলো। এখন কথা হচ্ছে, এটা কিন্তু আমি যেই অঙ্কটা সলভ করলাম, এটা কিন্তু রিটেনের জন্য, এটা হচ্ছে কি ঢাকা ভার্সিটি রিটেনের জন্য। এখন কথা হচ্ছে, যদি আমাদের এমসিকিউতে থাকে, তাহলে আমরা এত কষ্ট করে এতগুলো আমরা সলভ করব না, আমরা কিন্তু খুব সহজে উত্তরটা পেয়ে যাব। কিভাবে পেয়ে যাব, তো আমরা অপশান টেস্ট করব। কিভাবে অপশান টেস্ট করব, যে বিন্দু দিয়ে অতিক্রম করবে, অর্থাৎ একটা রেখার সমীকরণ যদি বিন্দু দিয়ে অতিক্রম করে, মনে করো যে এটা হচ্ছে একটা রেখা, এই রেখার সমীকরণ একটা বিন্দু দিয়ে অতিক্রম করেছে, তাহলে মাস্ট বি এই রেখাটিকে এই বিন্দু সিদ্ধ করবে। এখন কথা হচ্ছে, সিদ্ধ করবে মানে কি, সিদ্ধ করবে মানে আবার যে ডিম সিদ্ধ বা এই সিদ্ধ এগুলো কিন্তু না। সিদ্ধ করবে মানে হচ্ছে এটা এক্স এর মান, এটা ওয়াই এর মান যদি তুমি ওই সমীকরণটাতে বসাও, তাহলে বাম পক্ষ আর ডান পক্ষ মিল হবে, অর্থাৎ বাম পক্ষে সলভ করে যা পাবা সেটাই কি হবে, ডান পক্ষ হবে। তো একটা লক্ষ্য রাখো যে যেহেতু 2 2 বিন্দুগামী, দেখো তো 2 2 অপশানগুলোতে বসাই, দেখো তো 2 - 2 4, তাহলে এটা হচ্ছে না, সিদ্ধ করছে না।
দেখো 2 মাইনাস 2 তাহলে কত 1, এটাও সিদ্ধ করছে না। দেখো 2 মাইনাস 2 মানে হচ্ছে 2, তাহলে এটাও সিদ্ধ করছে না। এবার ঘ নাম্বারটা খেয়াল করো, 2 মাইনাস 2 ইকুয়াল হচ্ছে কত 0। দেখো এই অপশানটা কিন্তু আমাদের সিদ্ধ করে নিয়েছে। কি বুঝা গেল তো? এখন এই দেখো যে এটাই কিন্তু আমাদের উত্তর, অর্থাৎ বিন্দুটা সিদ্ধ করলেই আমাদের মানটা চলে আসবে। ঠিক আছে, তাহলে যদি বিন্দুগামী রেখার সমীকরণ হয় আমরা অপশান টেস্ট করলেই কিন্তু আমাদের উত্তরটা খুব সহজেই কিন্তু বের হয়ে যাবে। আমরা সরল রেখার সমীকরণ বের করব। খেয়াল করো যে এখানে দুইটা বিন্দু নিলাম, এই পয়েন্টটা হচ্ছে x1 y1, এটা বি, এই পয়েন্টটা হচ্ছে x2 y2। যদি আমরা সরল রেখার সমীকরণ বের করি তাহলে জাস্ট এই সূত্রটা আমরা মনে রাখবো যে x মাইনাস x1 ডিভাইডেড বাই x1 মাইনাস x2 ইকুয়াল y মাইনাস y1 ডিভাইডেড বাই y1 মাইনাস y2। এখন কথা হচ্ছে কেউ যদি এভাবে চেঞ্জ করে লিখো যে x মাইনাস x1 ডিভাইডেড বাই x2 মাইনাস x1 ইকুয়াল y মাইনাস y1 ডিভাইডেড বাই y2 মাইনাস y1, সেটাও কিন্তু হবে। যদি এখানে এটা ভাবে লিখো তাও কিন্তু হবে। যদি y2 থেকে মানে x2 থেকে x1 বাদ দাও তাহলে এখানে y2 মাইনাস y1 করতে হবে। যদি x1 মাইনাস x2 করো তাহলে এখানে y1 মাইনাস y2 করতে হবে। কি কনসেপ্ট ক্লিয়ার তো? কনসেপ্ট ক্লিয়ার তো নাকি? বলো তোমরা কি এটা বুঝতে পারলা? একটু কমেন্টে জানাও যে তোমরা এটা ক্লিয়ার হলো কি না। তাহলে দুইটা বিন্দু যদি দেওয়া থাকে, দুইটা বিন্দু দেওয়া থাকলে আমরা রেখার সমীকরণ খুব সহজেই কিন্তু বের করে নিতে পারবো, তাই না? ওকে, এবার খেয়াল করো পরবর্তী কনসেপ্ট, যে মূল বিন্দু 0 0 আর একটা বিন্দুগামী সরল রেখার সমীকরণ বের করতে বলেছে। তাহলে আমরা কিভাবে ওটা বের করব? তো দেখো আমরা কিন্তু শর্টকাটেই ওটাকে বের করতে পারি সরল রেখার সমীকরণ, যে আমরা x মাইনাস x বাই x1 ইকুয়াল y বাই y1 যদি এই সূত্রটা শুধু মনে রাখি তাহলেই কিন্তু আমরা এটা দিয়ে সমীকরণটা বের করতে পারি। যেমন আমরা একটা এক্সাম্পল দিই যে 0 0 ও 2 4 বিন্দুগামী রেখার অর্থাৎ সরল রেখার, ঠিক আছে, সরল রেখার সমীকরণ আমরা বের করব। তো যদি দেখো 0 0 ও 2 4 বিন্দুগামী রেখার সমীকরণ আমরা চাই, তো আমরা সূত্র জানি দেখো যে x বাই x1 ইকুয়াল y ডিভাইডেড বাই y1। তাহলে এখন x এর মানটা আমরা বসাই। দেখো x তো তার মান নাই, ওটা তো চলক হিসাবে থাকবে, কারণ সমীকরণে চলক থাকতে হবে, তাই না? তাহলে x ডিভাইডেড বাই x1, এখন x1 মানে কত 2, তাহলে এখানে 2 থাকলো ইকুয়াল y ডিভাইডেড বাই y1, y1 মানে কত 4, y1 মানে কত 4। অর্থাৎ এই যে বিন্দু যেটা থাকবে 0 0 বাদে যেটা বিন্দু থাকবে এটা x1 আর এটা হচ্ছে কি, এটা হচ্ছে y1। ভুল করেও কিন্তু এটা x1 এটা y1 ধরে নিও না, না হলে কিন্তু ভুল হয়ে যাবে, ঠিক আছে? এখন তুমি কোণাকোণে যদি গুণ করো তাহলে কি পাচ্ছ? দেখো 4x ইকুয়াল 2y। এখন দেখো আমরা যদি বের করি 4x মাইনাস 2y ইকুয়াল হচ্ছে 0, এটাই আমাদের সমীকরণ। তুমি যদি মনে করো ভাইয়া এখান থেকে 2 কমন নিয়ে এদিকে পাঠাই দিবা, কোনো আপত্তি নাই, ঠিক আছে? তাহলে যদি একটা বিন্দু মূল বিন্দু হয় আর অন্য একটা বিন্দু দেওয়া থাকে, সরল রেখার সমীকরণ বের করতে বলে, তাহলে সরল রেখার সমীকরণটি তোমরা এখন বের করতে পারবা তো, তাই না? বের করতে পারবা তো? আচ্ছা, এবার আমরা পরবর্তী টাইপে চলে যাই। দেখো লম্ব আকৃতির সরল রেখার সমীকরণ, লম্ব আকৃতির সরল রেখার আদর্শ সমীকরণ। এটা মূলত ঢাকা ভার্সিটির রিটেনের জন্য আসে, ঠিক আছে? এই কনসেপ্টটা কিন্তু মূলত রিটেন কনসেপ্ট, বাট আমরা এমসিকিউ এর জন্যও আসতে পারে, এই জন্য আমরা এটা কিন্তু শিখে নিব। দুই কনসেপ্টে এটা আমরা শিখব যে যদি লম্ব আকৃতির সরল রেখা হয় তাহলে তার সমীকরণ কি? এক্স কজ আলফা প্লাস ওয়াই সাইন আলফা ইকুয়াল হচ্ছে পি। এখানে এই যে আলফা হচ্ছে কোণের মান আর পি হচ্ছে লম্ব দূরত্ব। পি হচ্ছে কি? লম্ব দূরত্ব। এটা মাথায় রাখবা যে পি হচ্ছে লম্ব দূরত্ব, এর মানটা অলওয়েজ কি হবে? পজিটিভ হবে। এটা কখনো নেগেটিভ হতে পারবে না, এটা কখনোই নেগেটিভ হতে পারবে না। আচ্ছা, এবার দেখো মূল বিন্দু থেকে সরলরেখার উপর অঙ্কিত লম্ব দৈর্ঘ্য এবং উক্ত লম্ব এক্স অক্ষের ধনাত্মক দিকের সাথে যে কোণ উৎপন্ন করে সেটা হচ্ছে আলফা। যেটা বলে দিলাম যে আলফার পরিচয় কি, পি এর পরিচয় কি। এখন এই টাইপের আমরা একটা প্রবলেম সলভ করবো। জাস্ট সমীকরণটা মনে রাখবা যে এক্স কজ আলফা প্লাস ওয়াই সাইন আলফা ইকুয়াল হচ্ছে পি। এটা লম্ব আকৃতির সরল রেখার সমীকরণ। তো দেখো আমরা যদি একটা এক্সাম্পল দিই, এই যে খেয়াল করো আমাদের এক্সাম্পলটা দেখো যে মূল বিন্দু
মূল বিন্দু থেকে লম্বের দৈর্ঘ্য 2 একক এবং এক্স অক্ষের সাথে 45 ডিগ্রি কোণ উৎপন্ন করলে রেখাটির সমীকরণ বের করো। এটা হচ্ছে আমাদের প্রশ্ন। তাহলে এখান থেকে দেখো মূল বিন্দু থেকে লম্বের দৈর্ঘ্য 2, মানে এটা হচ্ছে পি এর মান, এবং বলেই দেওয়া আছে যে এবং এক্স অক্ষের সাথে 45 ডিগ্রি কোণ উৎপন্ন করে, মানে এটা কি আলফা। তাহলে রেখাটির সমীকরণ, তো প্রশ্ন পার্থক্য বুঝছো তো, যে লম্ব দূরত্ব দেওয়া থাকবে এবং এক্স অক্ষের সাথে কত ডিগ্রি কোণ তৈরি করেছে সেটা দেওয়া থাকবে। তাহলে আমাদের হচ্ছে রেখাটির সমীকরণ বের করতে হবে। তাহলে আমরা সমীকরণের সূত্র শিখলাম যে এক্স কজ আলফা প্লাস হচ্ছে ওয়াই সাইন আলফা ইকুয়াল হচ্ছে কি বলতো পি, ইকুয়াল হচ্ছে পি। তাহলে এখন এখান থেকে আমরা বলতে পারি যে এক্স কজ হচ্ছে আলফার মান কত 45 ডিগ্রি প্লাস ওয়াই সাইন আলফা মানে সাইন হচ্ছে কত 45 ডিগ্রি ইকুয়াল হচ্ছে পি এর মান কত 2। এটা আমরা পেয়ে গেলাম। এখন তোমরা লক্ষ্য রাখো এক্স ডিভাইডেড বাই √2 প্লাস ওয়াই ডিভাইডেড বাই √2 ইকুয়াল হচ্ছে কত 2, কারণ আমরা জানি কজ 45 ডিগ্রির মান কত 1/√2, সাইন 45 ডিগ্রির মান কত 1/√2। এখান থেকে দেখো তুমি √2 যদি লসাগু নিয়ে নাও তাহলে কি পাচ্ছ এক্স প্লাস ওয়াই ইকুয়াল হচ্ছে কত 2। এবার খেয়াল করো যদি সমীকরণ আকারে লিখতে চাও এক্স প্লাস ওয়াই মাইনাস 2√2 ইকুয়াল হচ্ছে 0। এটাই কিন্তু আমাদের রেখার সমীকরণ। এটাকে এপাশে গুণ করে আমরা এপাশে পার করে দিলাম। তাহলে আমাদের হচ্ছে রেখাটির সমীকরণ বের হয়ে গেল। অর্থাৎ এটাকে এভাবে তুমি নিতে পারো, দেখো যে এটা হচ্ছে এক্স, রেখাটির টাইপ এরকম, অর্থাৎ এক্স এক্স প্রাইম ওয়াই ওয়াই প্রাইম। এই যে দেখো যে এটা হচ্ছে আমাদের মূলবিন্দু থেকে লম্ব দূরত্ব এখানে, ঠিক আছে। আর এই জায়গায় আমাদের কোণের মানটা হচ্ছে এটা, যে এটা হচ্ছে আলফা, আর এখান থেকে এই পরিমাণ হচ্ছে কত পি। এই সমীকরণটাই আমাদের কিন্তু বের করতে বলেছে, ঠিক আছে। এই সমীকরণটা আমাদের বের করতে বলছে। লম্ব দূরত্ব মূল বিন্দু থেকে লম্ব এতটুকু লম্বে আছে এবং এইটা কোণ তৈরি করেছে আলফা। এই সমীকরণটা আমাদের বের করতে হবে। তাহলে কনসেপ্ট ক্লিয়ার তো? এটা মূলত রিটেনের জন্য আসে পরীক্ষায়। তোমরা মূল কনসেপ্টটা, এই সূত্রটা তোমরা ভালো করে মনে রাখবা, তাহলে কিন্তু এগুলো বের করতে পারবা। এবার আমরা কনসেপ্ট 18 দেখো 18 নম্বর কনসেপ্ট, যে সমান্তরাল রেখার সমীকরণ নির্ণয়। অর্থাৎ একটা সরল রেখার সমান্তরাল রেখা বের করতে হবে যেটা একটা বিন্দু দিয়েই অতিক্রম করবে, মাস্ট বি বিন্দু দিয়ে অতিক্রম করতে হবে। যদি বিন্দু দিয়ে অতিক্রম না করে তাহলে কিন্তু তার সমান্তরাল রেখা পাওয়া যাবে না। খেয়াল করো, মনে করো যে এটা হচ্ছে একটা সরল রেখা এক্স প্লাস বিওয়াই প্লাস সি ইকুয়াল হচ্ছে 0। এখন এই রেখার সমান্তরাল রেখা হচ্ছে এটা হচ্ছে সমান্তরাল রেখা। সমান্তরাল রেখাটা উপর দিয়েও যেতে পারে। যদি তুমি ভাবো যে ভাইয়া আমি যদি নিচ দিয়ে নিই তাহলে এটা কি সমান্তরাল হবে না? হ্যাঁ, অবশ্যই সমান্তরাল হবে, কারণ এই রেখার তুমি যতই উপরে নাও সমান্তরাল হবে, এই রেখার যতই নিচে নাও সমান্তরাল হবে। কি বোঝা গেল তো? অর্থাৎ এই সমান্তরালভাবেই চলতে থাকবে। এখন এই রেখার সমান্তরাল রেখার সমীকরণ যদি নিই এটা, তাহলে এই সমান্তরাল রেখাটি মাস্ট বি একটা বিন্দু দিয়ে অতিক্রম করবে। তাহলে ওই বিন্দুটা দেখো আমরা ধরে নিলাম যে এখানে এই বিন্দুটা হচ্ছে x1 আর হচ্ছে y1, x1 আর y1। এখন যদি আমরা এই রেখার সমীকরণটা বের করি, তাহলে আমরা কিভাবে বের করব? তো এটা যেহেতু আমাদের এমসিকিউ কনসেপ্ট, আমাদের হচ্ছে অ্যাডমিশন পরীক্ষার জন্য, তো আমরা এটাকে শর্টকাটে বের করব। একটা জিনিস মাথায় রাখবা, একটি রেখার সমান্তরাল রেখা হলে এই অংশটুকু কোনো পরিবর্তন হবে না। অর্থাৎ এক্স প্লাস বিওয়াই এটা সেম থাকবে। এটা যদি একই রকম না থাকে তাহলে সেটা কখনো সমান্তরাল হতে পারবে না। কি বোঝা গেল? তাহলে দেখো যে এই রেখার সমান্তরাল রেখা বের করবা, মানে এই অংশটুকু কোনো পরিবর্তন হবে না। তাহলে সমান্তরাল রেখার সমীকরণে আমরা এক্স প্লাস বিওয়াই এটাকে রেখে দিলাম, যা ছিল তাই আমরা রেখে দিলাম। এবার শর্টকাটটা একটু ভালো করে বুঝে নাও, তাহলে কিন্তু অল্প সময়ে এটা বের করে নিতে পারবা। তাহলে এক্স প্লাস বিওয়াই থেকে গেল। এবার যে বিন্দুটা দিয়ে অতিক্রম করেছে ওই বিন্দু, দেখো এটা এক্স এর মান, এটা কার মান? ওয়াই এর মান। ওই মানগুলোকে এই সমীকরণে বসাবা বা ডান দিকে লিখবা। যেমন দেখো এ ইন্টু এক্স এর জায়গায় x1 প্লাস বি ইন্টু ওয়াই এর জায়গায় ওয়াই এর মান কত? y1। এখন এই টোটালটাকে সলভ করে তুমি যা পাবা, দেখো এই টোটালটাকে সলভ করে যা পাবা সেটাই কিন্তু আমাদের লম্ব রেখা, সমান্তরাল রেখার সমীকরণ। এটা হচ্ছে আমাদের কি? সমান্তরাল
রেখার সমীকরণ, সমান্তরাল রেখার সমীকরণ। কি কনসেপ্টটা ক্লিয়ার? তো তাহলে আমরা প্রথমে কি করলাম, আমরা সমান্তরাল রেখার এই যে ax প্লাস by এই মানটা যা দেওয়া থাকবে সেটাকে বসাই দিব। এরপরে যত বিন্দু দিয়ে অতিক্রম করবে ওই বিন্দুটা আমরা এখানে বসাবো, বাট এই পুরো ব্যাপারটা, পুরো ফলাফলটাকে আমরা ডান দিকে লিখব। এটাকে সলভ করে যা পাবা সেটাই কি হবে, সমান্তরাল রেখার সমীকরণ হবে। তাহলে আমরা সমান্তরাল রেখার এই টাইপ দিয়ে আমরা একটা এমসিকিউ, গুরুত্বপূর্ণ একটা এমসিকিউ আমরা সলভ করে নিই। এখন খেয়াল করো, এখানে যে সরল রেখা যেটা দেওয়া আছে সেটা কি দেওয়া আছে দেখো তো, দেওয়া আছে যে 5y মাইনাস 8x প্লাস 2 ইকুয়াল 0। এবার বলেছে এই রেখার সমান্তরাল, কি বলেছে বলো তো, সমান্তরাল। তাহলে আমরা যদি সমান্তরাল রেখার সমীকরণ বের করি, ওই রেখার সমান্তরাল, তাহলে সমান্তরাল রেখার সমীকরণের কনসেপ্ট আমরা কি জানি, যে আমরা জানি এই অংশটুকু কোনো পরিবর্তন হবে না, যা ছিল তাই থেকে যাবে। তাহলে এখানে বসাই দাও, দেখো 5y মাইনাস 8x বসাই দিলাম ইকুয়াল। এবার দেখো যত বিন্দুগামী, বিন্দুটা কত দেখো তো 3,2 ছিল বিন্দু, তাহলে এটা হচ্ছে x1 আর এটা কি বলো তো, এটা হচ্ছে y1। এখন বিন্দুগুলোকে আমরা এখানে বসাবো, তাহলে বিন্দুগুলোকে যদি এখানে বসাই তাহলে দেখো 5 ইন্টু y আছে না, তাহলে y এর জায়গায় y1 কত, y1 হচ্ছে 2 মাইনাস 8 ইন্টু x1 এর মান কত 3। টোটালটাকে সলভ করে যা পাবা সেটা উত্তর। তাহলে 5y মাইনাস 8x, আর এখানে দেখো 24 10, তাহলে কত মাইনাস 14, এইটাকে দিকে নিয়ে আসো তাহলে কি হবে প্লাস 14 ইকুয়াল হচ্ছে কত 0। দেখো এইটা আমাদের 1 নম্বর অপশানে আছে। তাহলে আমরা যদি জাস্ট কনসেপ্টটা মনে রাখি তাহলে কিন্তু আমরা উত্তর বের করে নিতে পারবো। এটাকে তুমি যদি ভাবো যে ভাইয়া আমি যেহেতু বিন্দুগামী বলেছে, আমি কি এটা অপশান টেস্ট করে বের করতে পারি না? হ্যাঁ পারো। তুমি যদি মনে করো, তুমি যদি চাও যে অপশান টেস্ট করে বের করবা, অসুবিধা নাই। তো এই যে দেখো অপশান টেস্ট করে যদি বের করো তাহলে এখানে খেয়াল করো 5 ইন্টু 2 তাহলে কত, দেখো 5 ইন্টু 2 তাহলে 10 মাইনাস তাহলে কত, এখানে দেখো মাইনাস 14 প্লাস 14 তাহলে কত হচ্ছে 0। অপশান মিলে গেছে। এখানে অপশান টেস্ট করতে গেলে দেখা হলো তুমি প্রথমটা অপশান টেস্ট করছো, মিলল না, দ্বিতীয়টা টেস্ট করছো, মিলল না, তৃতীয়টা টেস্ট করছো, তাও মিলল না, চতুর্থটা টেস্ট করছো, তখন মিলল। তাহলে তোমার অনেক সময় কিন্তু নষ্ট হয়ে যাচ্ছে। তুমি যদি এই শর্টকাটটা মনে রাখো তাহলে কিন্তু তোমার এত সময় লাগবে না। কি বোঝা গেল? তুমি শর্টকাট এই সূত্রটা অ্যাপ্লাই করেও বের করতে পারো, তুমি যদি মনে করো অপশান টেস্ট করে বের করবা সেটাও কিন্তু বের করতে পারো। তাহলে আশা করি তোমরা এই কনসেপ্টটা ক্লিয়ার হয়েছো। তো এখানে কনসেপ্টটা একটু দেখো, লম্বরেখার সমীকরণে কিভাবে বের করবা এবং লম্বরেখার সমীকরণটা কি এটা একটু দেখো। মনে করো এটা একটা রেখা, যে x প্লাস by প্লাস c ইকুয়াল হচ্ছে 0। এখন যদি তুমি এটার লম্বরেখার সমীকরণ বের করো তাহলে এটা হচ্ছে লম্বরেখার সমীকরণ, এবং এই সমীকরণটি একটা বিন্দু দিয়ে অতিক্রম করেছে, মাস্ট বি বিন্দু থাকতে হবে। তাহলে বিন্দুটা হচ্ছে x1 y1, এটা আমরা ধরে নিলাম যে বিন্দুটা কি x1 y1। এখন তুমি যদি এই রেখাটার সমীকরণ বের করো, অর্থাৎ এটা হচ্ছে লম্ব রেখার সমীকরণ, যদি তুমি লম্বরেখার সমীকরণটি নাও, ঠিক আছে, তাহলে একটু শর্টকাটে মনোযোগ দাও। লম্বরেখার সমীকরণ যদি নাও তাহলে এখানে মাথায় রাখবা এই অংশটুকু পরিবর্তন হবে, এই অংশটুকু কি হবে পরিবর্তন হবে। তো কিভাবে পরিবর্তন হবে? পরিবর্তনটা হবে এভাবে যে x ও y এর চলক, x ও y এর সহগ x ও y এর সহগ পরিবর্তন হবে, কিভাবে পরিবর্তন হবে? x এর সহগটা যাবে y এর কাছে, x এর সহগ হবে y এর সহগ, আর y এর সহগ হবে x এর সহগ। কি বোঝা গেল? পরিবর্তনটা কি বুঝেছো? যে x এর সহগটি y এর সহগ হয়ে যাবে, y এর সহগ যেটা থাকবে সেটা x এর সহগ হয়ে যাবে, এবং আরও একটা ছোট্ট পরিবর্তন হবে। সেই পরিবর্তন হচ্ছে এই যেটা মাঝের চিহ্ন পরিবর্তন। কি হবে দেখো তো, মাঝের চিহ্ন পরিবর্তন।
মাঝের চিহ্ন পরিবর্তন। আমরা কিন্তু শর্টকাট শিখছি, একটু মনে রাখো, একটু কষ্ট হলেও মনে রাখো, দেখবা ভালো একটা ফলাফল পাবা। ঠিক আছে, তো দেখো মাঝের চিহ্ন পরিবর্তন, যদি মাঝের চিহ্ন পরিবর্তন হয় অর্থাৎ প্লাস থাকলে মাইনাস হবে, মাইনাস থাকলে কি হবে, প্লাস হবে, এটা হচ্ছে মাঝের চিহ্ন পরিবর্তন। এটা হচ্ছে কি মাঝের চিহ্ন পরিবর্তন। কি বোঝা গেল? তাহলে এখন খেয়াল করো, আমরা যদি এটাকে লম্বরেখার সমীকরণের কনসেপ্ট তৈরি করে নিই, অর্থাৎ তার ইকুয়েশনে তৈরি করে নিই, তাহলে কি হতে পারে দেখো, যে বি এক্স এখানে ছিল মাইনাস, তাহলে প্লাস ছিল, তাহলে মাইনাস হয়ে গেল। এবার দেখো এখানে এক্সের সহগ ছিল এ, এটা যাবে কার কাছে, বি এর কাছে, তাহলে বি ওয়াই, সরি এখানে ছিল দেখো বি এক্স আর এ ওয়াই, তাহলে এটা কি হচ্ছে দেখো তো, এ ওয়াই ইকুয়াল, ইকুয়াল দেওয়ার পরে জাস্ট শুধু পরিবর্তনটা আমরা করলাম। এবার ইকুয়াল দেওয়ার পরে এক্স এর জায়গায় এক্স ওয়ান, ওয়াই এর জায়গায় ওয়াই ওয়ান, বাকি যা ছিল তাই কোথায় লিখবো, ডান দিকে। তাহলে এখানে কি হচ্ছে, বি এক্স ওয়ান মাইনাস এ ওয়াই ওয়ান, এই হচ্ছে আমাদের লম্বরেখার সমীকরণ। কি বোঝা গেল? তাহলে যদি লম্বরেখা হয় জাস্ট শুধু এই অংশটুকু আর এই চিহ্নটা পরিবর্তন হবে, আর এর আগে আমরা কনসেপ্টে যা শিখলাম সরল রেখা হলে যা ছিল তাই, পরিবর্তন হবে না। এটা কিন্তু মনে রাখবা তোমরা। আচ্ছা, এখন খেয়াল করো, আমরা এই লম্বরেখার সমীকরণ টাইপের একটি আমরা এক্সাম্পল দিই, তাহলে ব্যাপারটা তোমাদের কাছে আরও ক্লিয়ার হবে। তো খেয়াল করো, এই যে একটা প্রশ্ন দেওয়া আছে, যে এটা কিন্তু ঢাকা ভার্সিটি স্ট্যান্ডার্ড প্রশ্ন, যে সরলরেখা 2-1 বিন্দুগামী এবং 3x + 7y - 2 = 0 রেখার উপর লম্ব। তো এই যে প্রশ্নটা দেখো, এইটা ছিল, তাহলে লম্ব রেখা মানে ওই অংশটুকু পরিবর্তন হবে। তাহলে যদি আমরা লম্ব রেখার সমীকরণটা বের করি, তাহলে এই অংশটা পরিবর্তন, তাহলে 7 চলে আসলো এক্স এর কাছে, এখানে ছিল প্লাস চিহ্ন হয়ে গেল মাইনাস, 3 চলে গেল ওয়াই এর কাছে, ইকুয়াল। এবার এই পরিবর্তনটা কি করব, যত বিন্দুগামী দেওয়া ছিল 2-1, এই বিন্দুটা এক্স আর ওয়াই এর জায়গায় বসে যাবে। তাহলে দেখো 7 × 2 - 3 × -1, তাহলে এখন টোটালটাকে সলভ করো, তাহলে 7x - 3y, আর এই জায়গায় দেখো 14 আর প্লাস হচ্ছে 3, তাহলে 14 + 3 মানে কত, 17, তাহলে +17, এই পাশে এসে কি হবে দেখো তো, -17 ইকুয়াল হচ্ছে কত, 0। দেখো এই টাইপের অপশান আমাদের আছে কিনা, এই যে 7x - 3y - 17 ইকুয়াল হচ্ছে 0, গ নাম্বার, এই হচ্ছে আমাদের উত্তর। এখন তুমি যদি মনে করো ভাইয়া এটাকে অপশান টেস্ট করে বের করবা, এই যে বিন্দু দিয়ে অপশান টেস্ট করে বের করলে উত্তর মিলে যাবে। ঠিক আছে, 20 দেখো, এখানে দুইটি রেখা একই হওয়ার সত্ত্বেও, অর্থাৎ দুইটি রেখা যদি একই সরলরেখা নির্দেশ করে, দুইটি সরলরেখা যদি একই সরলরেখা নির্দেশ করে তাহলে কি হবে? এখন কথা হচ্ছে দুইটি সরলরেখা একই সরলরেখা নির্দেশ করবে, ব্যাপারটা কি? ব্যাপারটা তো আমাদের কনফিউজিং, যে দুইটা সরলরেখা একই সরলরেখা হবে মানে, হ্যাঁ আমাদের দুইটি সরলরেখা মিলে একটা রেখাই হবে, অর্থাৎ এটা একটা রেখা, মনে করো এটাও একটা রেখা, তাহলে এই দুইটা রেখা মিলে একটা রেখা হবে। কিভাবে একটা রেখা হয়? তো ব্যাপারটা তোমরা একটু দেখো যে কিভাবে একটি রেখা হয়, তোমাদের একটু এক্সাম্পল দিই। অনেকেই কিন্তু এই ব্যাপারটা কনফিউশন হয়ে যায়, ভাই দুইটা রেখা আবার একটা রেখা হবে কিভাবে? খেয়াল করো, মনে করো এটা x + y + 2 ইকুয়াল হচ্ছে 0, এটা একটা রেখা। এবার এটা 1 নম্বর, এই রেখাটি দেখো যে এটা হচ্ছে 2x + 2y + 4 ইকুয়াল 0, এটা হচ্ছে 2 নম্বর রেখা। এখন বলো তো ভাইয়া, যে এই রেখার মধ্যে কোনো পার্থক্য? যদি তুমি এটাকে 2 কমন নিয়ে নাও, দেখো তো 2 কমন নিচ্ছ, তাহলে x + y + 2 ইকুয়াল 0, এই 2কে যদি তুমি ডান দিকে পার করে দাও তাহলে তোমার রেখাটি কি হচ্ছে, x + y + 2 ইকুয়াল 0, এটাই হচ্ছে না? তাহলে দেখো এই রেখার মধ্যে কোনো পার্থক্য আছে? একই হয়ে গেল না? এই যে একই হয়ে গেল। এখন কথা হচ্ছে, তাহলে এই রকম টাইপের যদি রেখা থাকে, আমাদের যদি বলে দেয় যে দুইটা সরলরেখা একটি রেখা নির্দেশ করবে, তাহলে কন্ডিশনটা কি, সত্যটা কি? তাহলে এইটা এখন আমাদেরকে কিন্তু বুঝতে হবে। তাহলে সত্যটা কি দেখো, সত্যটা হচ্ছে আমাদের দুইটি রেখা যদি একই রেখা নির্দেশ করে, দেখো যে এক্স এর সহগের অনুপাত, খেয়াল করো
এখানে সূত্রটা মনে রাখবা, এক্স এর সহগের অনুপাত ওয়াই এর সহগের অনুপাত আর হচ্ছে ধ্রুবকের অনুপাত কি হবে, সমান হবে। এক্স এর সহগের অনুপাত ওয়াই এর সহগের অনুপাত আর ধ্রুবকের অনুপাত কি হবে, সমান হবে। এই যে দেখো, এই যে দুইটা রেখা ছিল, এক্স এর সহগের অনুপাত যদি নিই তাহলে প্রথমটার ক্ষেত্রে এক্স এর সহগ কত 1, দেখো দ্বিতীয়টার ক্ষেত্রে এক্স এর সহগ কত 2 ইকুয়াল, প্রথমটার ক্ষেত্রে ওয়াই এর সহগ কত 1, দেখো এখানে ওয়াই এর সহগ কত 2। এবার দেখো প্রথমটার ক্ষেত্রে ধ্রুবক কত +2, দেখো এখানে ধ্রুবক কত 4, তাহলে 2/4 মানে কত, এটা 1/2 হয়ে যাচ্ছে না? তাহলে তোমরা এখন বলো তো এই তিনটা মান একই মান হয়ে যাচ্ছে না? যদি একই হয় তাহলে এই দুইটা রেখা একটি রেখা নির্দেশ করবে। কি কনসেপ্ট ক্লিয়ার? তো আশা করি তোমরা এটা ক্লিয়ার হয়েছ। তাহলে এই যে দুইটা রেখা একই হওয়ার কন্ডিশন দিয়ে আমাদের যে টাইপের প্রশ্নগুলো আসে পরীক্ষায়, এটা আমরা এখন দেখে নিব। তো দেখো প্রশ্নটি একটু লক্ষ্য রাখো তোমরা। এই যে এটা একটা রেখা দেওয়া আছে এবং এটা একটা রেখা দেওয়া আছে, তাহলে একই সরল রেখা প্রকাশ করলে আমাদের মান বের করতে বলেছে এ ও বি এর মান কোনটি হবে। তাহলে আমরা কিন্তু কন্ডিশন জানি, এক্স এর সহগের অনুপাত ওয়াই এর সহগের অনুপাত আর ধ্রুবকটা কি হয়, সমান হয়। তাহলে এক্স এর সহগের অনুপাত দেখো 2, ওখানে এক্স এর সহগের অনুপাত কত 3a ইকুয়াল, এখানে এক্স এর সহগ কত 3, এটাতে সরি ওয়াই এর সহগ 3, এটাতে ওয়াই এর সহগ কত -5b। এখন দেখো এটাতে ধ্রুবক কত, এখানে এই দুইটা সমীকরণের কিন্তু একটু পার্থক্য আছে, তোমরা কিন্তু পার্থক্য লক্ষ্য রাখবা। যদি তুমি 7টাকে বাম পাশে পার করো তাহলে কি হবে, -7 হবে, কারণ ইকুয়েশনের ডান দিকে 0 রাখতে হবে তোমাকে। তাহলে এখানে ডান দিকে 0 নাই, 7 আছে, তাহলে এই পাশে পার করলে কি হচ্ছে -7 ইকুয়াল কত 0। তাহলে এই ক্ষেত্রে এই সমীকরণ থেকে ওয়াই এর সহগ কত পাচ্ছ, ওয়াই এর সহগটা কি পাচ্ছ -7, আর এখানে তুমি এখানে ধ্রুবক পাচ্ছ কত -7, আর এটাতে ধ্রুবক পাচ্ছ কত +15। এই যে আমরা সাজায় নিলাম। এখন আমাদের বলেছে এ ও বি এর মান কত, তাহলে আমরা দেখো এটা 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 তিনটায় যদি সমান হয় তাহলে কি এখান থেকে বলতে পারি না যে 2/3a -7/15 অথবা 3/-5b ইকুয়াল হচ্ছে -7/15। এটা আমরা বলতে পারি যে এটার সাথে ধ্রুবক একবার সমান, এটার সাথে ধ্রুবক একবার সমান। তাহলে এটা থেকে এ বের হবে, এটা থেকে কি বের হবে, বি বের হবে। তাহলে এটা থেকে এ বের হচ্ছে কত, দেখো যদি আমরা এটা গুণ করি তাহলে হচ্ছে এ ইকুয়াল হচ্ছে এখানে 30 আর হচ্ছে -21। তাহলে আমরা যদি 3 দিয়ে কাটাই দিই তাহলে 10/7 -10/7, তাহলে এ এর মান হচ্ছে -10/7। এখন তুমি এটা থেকে যদি বি এর মান বের করো তাহলে বি ইকুয়াল হচ্ছে দেখো 45 ডিভাইডেড বাই হচ্ছে 35, মাইনাস আর মাইনাস গুণ করলে প্লাস হয়ে গেল। তাহলে এখানে যদি তুমি বি এর মান বের করো, যদি তুমি 5 দিয়ে কাটাকাটি করো তাহলে 9/7, তাহলে এর মান -10/7 আর বি এর মান 9/7। দেখো আমাদের অপশানে আছে কিনা, এই যে আমাদের গ নম্বর অপশানে আছে। তাহলে সত্যটা কি হবে এটা আমরা দেখব। তো একটু আগে কিন্তু আমরা সরল রেখাগুলো, আমরা সমান্তরাল রেখার সমীকরণ বা লম্ব রেখার সমীকরণ, এই টাইপগুলো কিন্তু আমরা একটু আগে সলভ করে আসলাম। তো এখন খেয়াল করো এই যে দুইটা সরল রেখা, এটা আর এটা সরল রেখা, তাহলে এখানে কিন্তু x + by + c = 0 ছিল, এটাও ছিল x + by + হচ্ছে c = 0। তো এখানে কিন্তু আমি বলেছিলাম যে যদি এই রেখার সমান্তরাল রেখা নাও তাহলে এই অংশটুকু কোনো পরিবর্তন হবে না, দুইটার এই অংশটুকু পরিবর্তন হবে, শুধু পরিবর্তন হবে কোথায়, ধ্রুবকে পরিবর্তন হবে। তাহলে এই অংশটুকু যদি পরিবর্তন না হয় তাহলে কন্ডিশনগুলো আমরা কি কি পাচ্ছি, এক্স এর সহগ আর হচ্ছে ওয়াই এর সহগ। দেখো যে এর অনুপাত আর এটার অনুপাত কি হবে, মাস্ট বি একই হবে, ঠিক আছে। অর্থাৎ দেখো a1/a2 ইকুয়াল হচ্ছে b1/b2, অথবা একটা কাজ করতে পারো যে এই সমীকরণের ঢাল আর এই সমীকরণের ঢাল কি হবে, সমান হবে। অর্থাৎ এখান থেকে তুমি m1 বের করবা, এটা থেকে বের করবা m2, আর হচ্ছে m1 = m2, এই কন্ডিশনটা অ্যাপ্লাই করবা। তাহলে দুইটা রেখা পরস্পর সমান্তরাল হবে যদি তাদের ঢালদ্বয় কি হয়, সমান হয়, যদি তাদের ঢালদ্বয় সমান হয়। তাহলে এখন দেখো আমরা এই কনসেপ্ট দিয়ে একটা প্রশ্ন আমরা সলভ করে ফেলি যে আলফা এর মান কত হলে এই রেখা দুইটি কি হবে, সমান্তরাল হবে।
তাহলে আমরা এখন যদি সমান্তরাল বের করতে চাই তাহলে দেখো আমরা কিন্তু এখান থেকে যাচ্ছি, আমরা ঢাল দিয়ে বের করব, ঠিক আছে। তো মনে করো এটা 1 নাম্বার আর হচ্ছে এটা ওয়াই নাম্বার 2 নাম্বার। তাহলে এখান থেকে আমরা বলতে পারি যে m1, তাহলে m1 এর মান দেখো আমরা ঢালের সূত্র জানি, একটা সমীকরণ থাকলে যে মাইনাস এক্স এর সহগ ডিভাইডেড বাই হচ্ছে কি মাইনাস এক্স এর সহগ ডিভাইডেড বাই ওয়াই এর সহগ, তাহলে আলফা প্লাস 1। আর এখান থেকে যদি m2 বের করি তাহলে m2 কি দেখো তো যে মাইনাস এক্স এর সহগ ডিভাইডেড বাই ওয়াই এর সহগ। তাহলে আমরা কিন্তু জানি সমান্তরাল হলে কি হবে, এর দুইটা কি হবে, সমান হবে। তাহলে এখান থেকে কিন্তু আমরা বলতে পারি, আমি কিন্তু এটা সিকিউ এর মতো করে করছি, কারণ হচ্ছে কি এটা ঢাকা ভার্সিটি রিটেন স্ট্যান্ডার্ডে আসতে পারে, বাট তোমরা কিন্তু কি করবা শর্টকাটও বের করতে পারো, কোনো আপত্তি নাই। তো দেখো আমরা এখান থেকে বলতে পারি যে মাইনাস আলফা প্লাস 1 আর আলফা প্লাস 1 ইকুয়াল মাইনাস 3/5। এখন যদি তুমি কোনাকুনি গুণ করো তাহলে এখান থেকে কি পাচ্ছ, মাইনাস 5 আলফা প্লাস 5 ইকুয়াল হচ্ছে মাইনাস 3 আলফা মাইনাস হচ্ছে 3। আমাদের টার্গেট হচ্ছে কি বলো তো, আলফা এর মানটা বের করা। তাহলে যদি তুমি এটাকে এই পাশে পার করো তাহলে প্লাস হবে, তাহলে মাইনাস 2 আলফা, আর এটাকে যদি এই পাশে পার করো তাহলে মাইনাস 8, তাহলে মাইনাস মাইনাস কেটে গেল, আলফা এর মান কত হচ্ছে বলো তো 4। দেখো 4 আমাদের অপশানে আছে, এই হচ্ছে আমাদের আলফা এর মান। তাহলে দুইটি রেখা সমান্তরাল হলে যদি কোনো কিছুর মান বের করতে বলে, আমরা এই আইডিয়াটাকে নিয়ে এই আইডিয়া থেকে যে ঢালদ্বয় সমান, এই আইডিয়া থেকেই কিন্তু আমরা মানটি বের করতে পারবো। এবার আমরা পরবর্তী কনসেপ্টে চলে যাব, যে আমাদের পরবর্তী কনসেপ্ট হচ্ছে দুইটি সরলরেখা পরস্পর লম্ব হলে। তাহলে দুইটা সরলরেখা পরস্পর লম্ব ব্যাপারটা কি, এটাও কিন্তু আমরা ইতিপূর্বেই আমরা কিন্তু জেনে গিয়েছি যে দুইটি সরলরেখা ব্যাপারটা হচ্ছে লম্ব ব্যাপারটা, এটা একটা রেখা, এটার হচ্ছে তার লম্ব রেখা, যে এটা হচ্ছে একটা রেখা আর এটা হচ্ছে তার একটা লম্ব রেখা। এই যে দুইটা রেখা পরস্পর লম্ব, এই লম্বের কন্ডিশনটা মাথায় রাখবা যে ঢালদ্বয়ের গুণফল কি হবে বলো তো, -1 হবে। যদি দেখাতে বলে যে দেখাও যে দুইটা রেখা পরস্পর লম্ব, তাহলে আমরা কি করব, তাদের ঢাল দুইটা বের করব, আর ঢাল দুইটার গুণফল যদি -1 হয় তাহলেই কিন্তু আমরা বুঝে নিব যে আসলেই রেখা দুইটা কি ছিল, পরস্পরের উপর লম্ব ছিল। ঠিক আছে, তাহলে এই কনসেপ্টটা দিয়ে আমরা একটি প্রশ্ন সলভ করে ফেলি। খেয়াল করো যে এর মান কত হলে এই রেখা দুইটি পরস্পর লম্ব হবে। তাহলে আমরা লম্ব কনসেপ্টের জন্য, পরস্পর লম্বের কনসেপ্টের জন্য আমরা আগে ঢাল বের করি। তাহলে আমরা যদি এখান থেকে m1 বের করি, তাহলে m1টা কি হচ্ছে, যে এটা x কিন্তু, হ্যাঁ, যে 2x। তাহলে আমরা যদি m1 বের করি তাহলে -2 ডিভাইডেড বাই -1 ইকুয়াল কত, 2, অর্থাৎ মাইনাস এক্স এর সহগ ডিভাইডেড বাই ওয়াই এর সহগ। যদি আমরা m2 বের করি তাহলে m2 এর কি ছিল, যে -x এর সহগ ডিভাইডেড বাই ওয়াই এর সহগ হচ্ছে a। এখন আমরা কিন্তু জানি যে লম্ব যদি হয় তাহলে তাদের গুণফল কি হবে, যে m1 ইন্টু m2 ইকুয়াল হচ্ছে কত, -1। তুমি এখন মানগুলো বসাই দাও, তাহলে m1 এর মান হচ্ছে 2 ইন্টু -3/a ইকুয়াল হচ্ছে কত, -1। তাহলে এখান থেকে পাচ্ছ দেখো -6 ইকুয়াল হচ্ছে -1। তাহলে এখান থেকে -a, তাহলে এখান থেকে কি পাচ্ছ না, যে a ইকুয়াল হচ্ছে 6। এই যে আমাদের অপশানে কিন্তু a ইকুয়াল 6 আছে। তাহলে দেখো যদি দুইটি রেখা পরস্পর লম্ব হয় তাহলে আমাদের কোনো কিছুর মান যদি বের করতে বলে, আমরা কিন্তু এই আইডিয়াটিকে নিয়ে যে ঢালদ্বয়ের গুণফল -1 হবে, এই আইডিয়া নিয়ে আমরা কিন্তু মানটা বের করতে পারি। এবার আমরা পরবর্তী কনসেপ্টে চলে যাব। পরবর্তী কনসেপ্ট হচ্ছে 23, লম্ব সমদ্বিখণ্ডকের সমীকরণ সংক্রান্ত। তো যদি লম্ব সমদ্বিখণ্ডকের সমীকরণ থাকে, ব্যাপারটা কি, লম্ব সমদ্বিখণ্ডকের সমীকরণ মানে কি, অর্থাৎ এখানে দুইটা বিন্দু দেওয়া থাকবে, আমাদের প্রশ্নতে দুইটা বিন্দু দেওয়া থাকবে। এই দুইটা বিন্দু দ্বারা গঠিত যে রেখা তাদের সমদ্বিখণ্ডকের সমীকরণ, এটা আমাদের বের করতে হবে। ঠিক আছে, অর্থাৎ দেখো যে মনে করো এখানে দুইটা বিন্দু দেওয়া আছে, এ হচ্ছে x1 y1, এখানে একটা বিন্দু দেওয়া আছে সেটা হচ্ছে x2 আর হচ্ছে y2। এই দুইটা বিন্দু দ্বারা গঠিত রেখার যে মধ্যবিন্দু, এই মধ্যবিন্দুটাই হচ্ছে সমদ্বিখণ্ডক বা লম্ব দ্বিখণ্ডক। এই মধ্যবিন্দুতে অঙ্কিত রেখার সমীকরণ, এটাই হচ্ছে আমাদের লম্ব দ্বিখণ্ডকের সমীকরণ বা আমাদের সমদ্বিখণ্ডকের সমীকরণ। তো যদি আমরা এই সমীকরণটা বের করতে চাই তাহলে কিভাবে বের করব, খেয়াল করো, আমরা এই বিন্দু আর এই বিন্দুর মধ্যবিন্দু এটা, তাহলে মধ্যবিন্দু সূত্র অ্যাপ্লাই করে আমরা আগে এই বিন্দুটা বের করব। এবার যেহেতু আমাদের সমীকরণ বের করতে হবে, তাহলে এই দুইটা বিন্দুর ঢাল নিব আর আমরা m2 এর মানটা বের করব।
লম্ব রেখার ঢালটা বের করব। দেন একটা বিন্দু আর এই বিন্দু আর ঢাল পেয়ে গেলে আমরা সমীকরণ বের করতে পারি। অথবা তুমি যদি মনে করো ডিরেক্ট সূত্র দিয়ে বের করবা, তাহলে এই সূত্রটা দিয়ে বের করতে পারো। বাট এই সূত্রটা মনে রাখা অনেক টাফ, অনেকটাই কঠিন হয়ে যায়। বাট তুমি যদি মনে করো আমি এই সূত্র দিয়ে পড়বো, কোনো আপত্তি নাই। আর যদি এটা থেকে মনে করো যে এই বিন্দু দুইটা দিয়ে মধ্যবিন্দু বের করব, মধ্যবিন্দু দিয়ে আমরা হচ্ছে এ বি এর ঢাল, তারপরে এটার ঢাল বের করে নিব। এ বি এর ঢাল বের করতে পারলেই তো এটার ঢাল পেয়ে যাচ্ছি। এ ঢাল পেলাম, এটা মনে করো M1 তুমি বের করেছো, তারপরে M2 বের করে নিবা। আর এই বিন্দু আর M2 ঢাল বিশিষ্ট রেখার সমীকরণ, এটাই হচ্ছে লম্ব দ্বিখণ্ডকের সমীকরণ। অথবা তুমি যদি সূত্র অ্যাপ্লাই করে বের করো, তাহলে x1 - x2 × x প্লাস y1 - y2 × y ইকুয়াল 1/2 x1 স্কোয়ার প্লাস y1 স্কোয়ার মাইনাস x2 মাইনাস y2 স্কোয়ার। এটা দিয়েও কিন্তু তুমি ডিরেক্ট বের করতে পারো। যদি তুমি এই সূত্রটা মনে রাখো তাহলে কিন্তু তুমি এটা বের করতে পারো। তাহলে আমরা দুইটা ভাবেই, আমরা সূত্রের মাধ্যমে এবং শর্টকাট প্রসেসে দুইটাতেই আমরা কিন্তু বের করব, ঠিক আছে? তাহলে খেয়াল করো, আমরা এই লম্ব দ্বিখণ্ডক টাইপের আমরা একটা এক্সাম্পল দিই। এখানে দেখো যে এই যে আমাদের এক্সাম্পল, যে লম্ব দ্বিখণ্ডকের জন্য যে 6, 3, 8 অন বিন্দুদ্বয়ের সংযোজক রেখার লম্ব দ্বিখণ্ডকের সমীকরণ বের করো। তো এখানে একটা জিনিস লক্ষ্য রাখো, আমরা যদি ডিরেক্ট লম্ব দ্বিখণ্ডকের সমীকরণটা বের করি, যে লম্ব দ্বিখণ্ডকের সমীকরণ, সমীকরণ, তাহলে আমাদের যে সূত্রটা ছিল x1 - x2, তাহলে x1 হচ্ছে কত 6 মাইনাস x2 হচ্ছে কত 8 ইন্টু x প্লাস y1 - y2, তাহলে y1 এর মান 3 মাইনাস y1 ইন্টু y ইকুয়াল 1/2 সেকেন্ড ব্র্যাকেট x1 স্কোয়ার, তাহলে x1 স্কোয়ার মানে 36 প্লাস y1 স্কোয়ার, তাহলে x1 y1, তাহলে y1 স্কোয়ার মানে হচ্ছে 9 মাইনাস x2 স্কোয়ার, তাহলে x2 স্কোয়ার মানে হচ্ছে কত, যে x2 মানে হচ্ছে 64 মাইনাস হচ্ছে 1। এই টোটালটাকে সলভ করে তুমি যা পাবা সেটাই কিন্তু আমাদের লম্ব দ্বিখণ্ডকের সমীকরণ হয়ে যাবে। সূত্রটা মনে রাখলে খুবই সহজ। তাহলে এখন দেখো এখান থেকে তুমি কত পাচ্ছ, যে -2x প্লাস হচ্ছে 2y ইকুয়াল, এবার এটা যদি যোগ বিয়োগ করো তাহলে তুমি কি পাবা এখান থেকে দেখো, তাহলে এখান থেকে তুমি কত পাচ্ছ, ঠিক আছে? তাহলে এটাকে যদি বিয়োগ করে দাও তাহলে কিন্তু আমাদের মানটা হয়ে যাবে। তো এখন খেয়াল করো, এই জায়গায় যে মানটা তুমি পাচ্ছ, যে এখানে কিন্তু মানটা বের হচ্ছে টোটাল যোগ বিয়োগ করে 34, আর আমরা যদি 2 দিয়ে ভাগ করি তাহলে হচ্ছে কত 17 আসছে, ঠিক আছে? আমাদের মান আসছে কত এখান থেকে, আমাদের মানটা আসবে 7, হ্যাঁ x1 - x2, তাহলে এখান থেকে দেখো এই মানটা আমাদের আসলো। আচ্ছা এখন খেয়াল করো, যদি তুমি এটা দিয়ে বের করো তাহলে একটা আমাদের হচ্ছে মান চলে আসছে, বাট যদি লম্ব দ্বিখণ্ডকের সমীকরণ দিয়ে বের করো সেই ক্ষেত্রেও কিন্তু তুমি মানটা বের করতে পারো। যাক, এটা তুমি হিসাব করে বের করে নিবা তোমরা, আমি আর এটা হিসাব করছি না, জাস্ট শর্টকাটটা একটু বুঝাই দিচ্ছি যে এটাকে ডিরেক্ট হচ্ছে মান বের করেও পারা যায়। আর যদি আমি যেটা বললাম যে সিকিউ এর জন্য, অর্থাৎ রিটেন কনসেপ্টের জন্য একটু টেকনিক্যাল, যে রিটেন কনসেপ্টের জন্য একটু ব্যতিক্রমীভাবে তুমি এখান থেকে বের করতে পারো, ঠিক আছে? তো ব্যতিক্রমী কিভাবে দেখো, যে এই যে যেটা বললাম যে এটা একটু বুঝো, এটা তোমরা সলভ করে নিবা, ডিটেলসে সলভ করে নিবা, আমি আর কিন্তু বের করছি না, এটা তোমরা ডিটেলসে সলভ করে নিবা। এখন খেয়াল করো যে এখানে দেওয়া ছিল মনে করো 6, 3, আর এটা মনে করো 8 অন। এবার যদি আমি এটা এদের মধ্যবিন্দু নিই, লম্ব দ্বিখণ্ডক যেহেতু বলেছে, তাহলে মধ্যবিন্দু সূত্রটা কি হবে বলো তো? মধ্যবিন্দু সূত্র হবে ভুজদ্বয়ের যোগফল ডিভাইডেড বাই 2, তাহলে এখানে যোগ করলে তুমি কত পাচ্ছ 7, আর এইখানে যোগ করলে কত পাচ্ছ 2। এবার আমাদের যেটা বলেছে এই বিন্দুতে অঙ্কিত লম্বরেখার সমীকরণ এটা, তাহলে আমরা সর্বপ্রথম যে কাজটা করব, এ আর বি এর ঢালটা বের করে নিব যদি রিটেনে থাকে, ঠিক আছে? যদি রিটেনে থাকে তাহলে এ বি এর ঢালটা কি হচ্ছে দেখো তো, এ বি এর ঢাল, যদি এ বি এর ঢাল বের করি তাহলে M1 এর মানটা কত আসছে, যে y2 - y1, তাহলে y2 - y1 তাহলে আসছে -2, আর হচ্ছে দেখো যে x2 - x1 তাহলে কত আসছে 2, তাহলে ঢালটা কত আসলো বলো তো -1। এটা যদি M1 এর মান যদি -1 হয় তাহলে আমরা কিন্তু জানি যে M1 ইন্টু M2 ইকুয়াল কত -1, তাহলে এখন বলো তো যে M2 এর মান কত হচ্ছে 1, তাহলে এখান থেকে কিন্তু আমরা M2 এর মানটা পেয়ে গেলাম, যে M2
ইকুয়াল হচ্ছে কত 1। এবার এই যে ঢাল আর বিন্দু এটা দ্বারা গঠিত রেখার সমীকরণ, অর্থাৎ আমরা যদি এখান থেকে বলি এভাবে ব্যাপারটা যে M2 ঢাল ও 7 বিন্দুগামী সমীকরণ, অর্থাৎ এটা কিন্তু লম্ব দ্বিখণ্ডকের সমীকরণ। তাহলে আমাদের সূত্র কি ছিল যে y মাইনাস y1 ইকুয়াল M2 x মাইনাস x1। তাহলে দেখো টোটাল আমাদের সলভ করে কত আসছে, যে এখান থেকে আমরা যেটা পাচ্ছি যে y মাইনাস y1, তাহলে এখান থেকে পাচ্ছি আমরা y মাইনাস 2 ইকুয়াল হচ্ছে x মাইনাস 7। যদি এ পাশে পার করে দিই তাহলে আমাদের সলভটা কত আসছে দেখো, বা এটাকে এইদিকে পার করো তাহলে x মাইনাস y, এটা যদি এ পাশে পার করো তাহলে কি হচ্ছে -5 ইকুয়াল হচ্ছে 0। এই যে -5 ইকুয়াল হচ্ছে 0, আমাদের এইটা কিন্তু আমাদের ক নম্বর অপশানে আছে। ঠিক আছে, তাহলে তুমি যদি এটাকে সলভ করো তাহলে এখানেও কিন্তু এই মানটা আসবে, অর্থাৎ এখান থেকে টোটাল প্লাস মাইনাস করে যা আসবে 20 আসবে, এটাকে 2 দ্বারা ভাগ করলে আমরা 5 পেয়ে যাব, বা আমরা 10 পাবো, এখানে 10 পাবো। তারপরে আবার 2 কমন নিয়ে উভয় পক্ষ থেকে বাদ দিবা, তখন এখানে 5 আসবে। ঠিক আছে, তাহলে এখানে 40 আসবে, 40 থেকে যদি এটা বাদ দিয়ে দাও তাহলে আমাদের হচ্ছে 40 আসবে। এটা সলভ আবার বলছি, এটা সলভ করে 40 আসবে, 40কে যদি 2 ভাগ করো তাহলে 20 আসবে। 20 থেকে আমাদের হচ্ছে যে মানটা পাবা সেটাকে আবার 2 দিয়ে আমরা ভাগ করে দিলেই আমাদের মানটা কিন্তু চলে আসছে। ঠিক আছে, আচ্ছা, তাহলে এটা আমরা কিন্তু ক্লিয়ার হলাম, তাই না? ওকে, এবার খেয়াল করো যে এই জায়গায় আমরা যে ফলাফলটা পাচ্ছি, তাহলে তুমি হচ্ছে সিকিউ এবং যদি রিটেনে থাকে এই কনসেপ্টটা নিবা, আবার যদি মনে করো যে এমসিকিউ থাকে তাহলে ডিরেক্ট সূত্র বসালেও, এই যে সূত্রটা ডিরেক্ট বসালেও কিন্তু কি হবে, তুমি মানটা বের করতে পারো। ঠিক আছে, ডিরেক্ট মানটা কি করতে পারো, বের করতে পারো, কোনো অসুবিধা নাই। কি বোঝা গেল তো? তাহলে এই টোটালটার ফলাফল আসছে কত 20, এটাকে যদি 2 দ্বারা ভাগ করো তাহলে আসছে কত 10। এই যে 10 পেলা, এই 10টা আবার এদিক থেকে কিন্তু 2 কমন নিবা, আবার এদিক থেকে যদি 2 কমন নাও তাহলে তখন এটা কি হবে 5 মান হবে। এই হচ্ছে আমাদের উত্তর। তাহলে তুমি যদি এইটা, যেহেতু তোমাদের সলভ করতে বললাম, এইটার মান যদি বের করো তাও কোনো অসুবিধা নাই, যদি তুমি এভাবে বের করো তাও অসুবিধা নাই, বাট কনসেপ্টটা অনেক 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 ইম্পর্টেন্ট। তো বিন্দু নির্ণয়, 2টি রেখার ছেদবিন্দু, তো এই কনসেপ্টটা অনেক অনেক গুরুত্বপূর্ণ, বাট সূত্রটা এখানে মনে রাখবা, এই সূত্রটা মনে রাখবা, কারণ হচ্ছে 2টা রেখা দেওয়া থাকবে, আমরা অনেক সময় কি করি, সমাধান নির্ণয় সূত্র দিয়ে আমরা এটাকে সমাধান নির্ণয় সূত্র অ্যাপ্লাই করে আমরা বের করি, যে প্রতিস্থাপন বা অপনয়ন বের করে আমরা মানটা বের করব, যে এটা একটা রেখা, এটা একটা রেখা, তাদের ছেদবিন্দু হচ্ছে এটা আমরা বের করতে চাই। তখন আমরা কি করি, যে 2টা রেখাকে আমরা প্রতিস্থাপন, অপনয়ন আর গুণন পদ্ধতিতে সমাধান করে এক্স আর ওয়াইয়ের মানটা বের করি। তো এটা হচ্ছে আমাদের, যদি এমসিকিউতে থাকে তাহলে আমরা এই সূত্রটা অ্যাপ্লাই করতে পারি, B1C2 মাইনাস C1 B2, এটা মুখস্থ রাখবা, তাহলে আমরা ছেদবিন্দু ডিরেক্ট বের করতে পারবো। অথবা তুমি যদি সমাধান করে বের করো কোনো আপত্তি নাই। তো এখন খেয়াল করো, আমরা এই যে এখানে যেটা পাচ্ছি, দেখো এই রেখাদ্বয়ের ছেদবিন্দু আমরা বের করছি। তাহলে ছেদবিন্দু যদি বের করি তাহলে এখানে প্রথমে মানগুলোকে আগে তোমাকে ধরে নিতে হবে। যেমন এটা দেখো, এটা হচ্ছে A1, এটা হচ্ছে A1, এটা হচ্ছে কি বলতো, এটা হচ্ছে B1, আর এটা হচ্ছে কি বলতো, এটা হচ্ছে C1, A1 B1 C1 আমরা পেলাম। আবার দেখো এই মানটা কি, এটা হচ্ছে A2, এটা হচ্ছে B2, এটা হচ্ছে B2, আর এটা হচ্ছে কি বলতো, এটা হচ্ছে C2। এই যে মানগুলো ধরে নিলাম, এখন এই মানগুলোকে সূত্রতে বসাবো। তাহলে এই সূত্রতে যদি বসাও তাহলে আমাদের মানটা কি আসছে, B1 এর মান কত 3 ইন্টু C2, তাহলে C2 এর মান কত দেখো তো, C2 এর মান হচ্ছে -4। এই যে আমাদের চিহ্ন সহকারে কিন্তু মানটা নিতে হবে। ঠিক আছে, তারপরে দেখো যে মাইনাস C1 এর মান 3 ইন্টু B2, তাহলে B2 এর মান কত দেখো, B2 এর মান হচ্ছে 2, এটা আমরা পেলাম। এবার A1 হচ্ছে কত দেখো তো, A1 হচ্ছে 2 ইন্টু B2, তাহলে B2 এর মান কত ইন্টু 2 মাইনাস A2, তাহলে A2 এর মান কত 1, অর্থাৎ এখানে হচ্ছে x এর সহগ 1 ইন্টু B1, তাহলে এখানে B1 এর মান কত 3। এটা সলভ করে যা পাবা সেটা কার মান পাবা, x এর মান পাবা। তাহলে এখান থেকে x এর মানটা কত হচ্ছে দেখো, যে -12 আর -6, তাহলে কত হচ্ছে -18, আর এখানে পাচ্ছি 4 থেকে 1, তাহলে 1 বাদ 1, তাহলে থাকছে কত -18। তো এই যে আমাদের গ নাম্বার অপশান এটা হয়ে যাবে। বাকি এই সূত্র দিয়ে তোমরা ওয়াইয়ের মান বের করবা। এখন কথা হচ্ছে ভাইয়া, আমরা যদি অপশান টেস্ট করি তাহলে কি আমাদের হবে না? অবশ্যই হবে।
এই যে বিন্দু একটা একটা করে 4টা বিন্দু দিয়েই এটাও সিদ্ধ করবে, এটাও সিদ্ধ করবে। যে বিন্দু দিয়ে দুইটাই সমীকরণ সিদ্ধ করবে সেটাই আমাদের উত্তর। সেক্ষেত্রে আমাদের টাইমটা একটু বেশি লেগে যেতে পারে, ঠিক আছে, টাইমটা একটু বেশি লেগে যেতে পারে। বাট তুমি যখন এই সূত্রটা ভুলে যাবা তখন কিন্তু তুমি বিন্দু টেস্ট করে তুমি কিন্তু বের করতে পারো, অথবা প্রতিস্থাপন অপনয়ন করেও তুমি বের করতে পারো। তোমার কাছে যেটা সুবিধে মনে হয় তুমি সেটা দিয়েই কিন্তু বের করবা, ঠিক আছে। তোমার কাছে যেটা সুবিধা মনে হবে তুমি সেই সূত্রটা দিয়েই কিন্তু বের করবা। ওকে, তাহলে আমরা হচ্ছে এবার পরবর্তী যে প্রশ্ন খেয়াল করো, যে আমাদের ডিইউ অ্যান্ড হচ্ছে জিএসটি অ্যাডমিশন, ঠিক আছে। অর্থাৎ অনেকেই তোমরা কনফিউশন হচ্ছে যে ভাইয়া টার্গেট ডিইউ 1.0 কোর্স মানে কি শুধু ঢাকা ভার্সিটির জন্য? না, শুধু ঢাকা ভার্সিটির জন্য না। এই কোর্সটি যদি তোমরা করো তাহলে যতগুলো বিশ্ববিদ্যালয় আছে, ঠিক আছে, অর্থাৎ হচ্ছে ঢাকা বিশ্ববিদ্যালয়, রাজশাহী বিশ্ববিদ্যালয়, ঠিক আছে, এবং হচ্ছে জিএসটি, জাহাঙ্গীরনগর বিশ্ববিদ্যালয়, তারপরে কৃষি বিশ্ববিদ্যালয়, এইগুলোর অ্যাডমিশন তোমার কাভার হবে, ঠিক আছে, এইগুলোর অ্যাডমিশন তোমার কাভার হয়ে যাবে। তো এখন খেয়াল করো আমাদের কনসেপ্ট হচ্ছে 25, যে দুইটি রেখার ছেদবিন্দুগামী রেখার সমীকরণ বের করব। অর্থাৎ দুইটা রেখার ছেদবিন্দু দিয়ে যাবে এবং অন্য একটা বিন্দু দিয়ে অতিক্রম করবে, এরূপ রেখার সমীকরণ। যেমন মনে করো যে এটা একটা রেখা 1 নাম্বার, এটা একটা রেখা, এটা হচ্ছে 2 নাম্বার। এই দুইটা রেখার ছেদবিন্দু দিয়ে গেল, এই যে এই দুইটা রেখার ছেদবিন্দু দিয়ে অতিক্রম করেছে এমন একটি রেখা, মনে করো এই একটা রেখা, এবং এখানে এই 3 নাম্বার রেখাটির সমীকরণ বের করতে হবে। তো এখানে যদি বলে দুইটি রেখার ছেদবিন্দু দিয়ে যায় এরূপ রেখার সমীকরণ শুধুমাত্র বের করো, তাহলে আমাদের কিন্তু এই বিন্দুটাকে আগে বের করতে হবে, এই বিন্দুটাকে বের করতে হবে। যদি বলে যে দুইটা রেখা ছেদবিন্দু দিয়ে যায় এবং অন্য একটা বিন্দু দিয়ে অতিক্রম করে, মনে করে এখানে একটা বিন্দু দেওয়া আছে, সেক্ষেত্রে এই বিন্দু না বের করলেও তুমি এই বিন্দুর মাধ্যমে এই রেখাটিকে বের করতে পারো। কি ক্লিয়ার হলো তো বিষয়টা? যে আমাদের এই প্রশ্নটা যদি বলে দুইটা রেখার সমীকরণ দেওয়া আছে, তাদের ছেদবিন্দু দিয়ে অতিক্রমকারী রেখার সমীকরণ বের করো, তাহলে কিন্তু এই বিন্দুটা মাস্ট বি লাগবে। এবার যদি তোমাকে বলা হয় যে দুইটা রেখার সমীকরণ দেওয়া আছে, তাদের ছেদবিন্দু দিয়ে অতিক্রমকারী রেখার সমীকরণ বের করো, যেটা অন্য একটা বিন্দুগামী, মনে করো এটা বিন্দুগামী, সেক্ষেত্রে আর এই বিন্দুটা লাগবে না। তাহলে আমরা এই বিন্দু দিয়ে অতিক্রম করালে আমরা সমীকরণটা পেয়ে যাব। তাহলে এখানে দেখো আমরা সমীকরণে কিভাবে এই সমীকরণটা বের করব, সূত্রটা মনে রাখো। এটা আর এটা রেখাদ্বয়ের বিন্দুগামী সমীকরণ, প্রথম রেখা প্লাস কে ইন্টু দ্বিতীয় রেখা, এটা 0। এখান থেকে অজানা মান থাকবে কার? কে এর অজানা মান থাকবে। এই কে এর অজানা মান যেটা থাকবে, এই যে কে, এখন কে এর মানটা বের করার জন্য যে বিন্দুটা দিয়ে অতিক্রম করা বলা থাকবে ওই বিন্দুটাকে এই সমীকরণ সিদ্ধ করবে, তাহলে আমাদের হয়ে গেল। এখন অন্য বিন্দু যদি না থাকে তাহলে দুইটা রেখার আগে ছেদবিন্দু বের করে নিব, ওই ছেদবিন্দুটা দিয়ে আমরা সিদ্ধ করালে কে এর মান পাবো। কি ব্যাপারটা ক্লিয়ার তো? এখন খেয়াল করো এই টাইপের আমরা একটা প্রশ্ন দেখি। দেখো যে এখানে হচ্ছে দুইটা সরল রেখা দেওয়া আছে, রেখাদ্বয়ের ছেদবিন্দু এবং মূল বিন্দু দিয়ে গমনকারী সরল রেখার সমীকরণ। অর্থাৎ এখানে একটু ডিটেলসে তোমাদের বলি যে যদি সরল রেখার সমীকরণ বের করি তাহলে আমাদের সূত্রটা কি ছিল? 5x - 2y + 4 + k × 4x - 3y + 5 = 0। এখান থেকে যদি তুমি শুধু কে এর মানটা বের করতে পারো, কে এর মানটা বসিয়ে যদি এখানে বসাই দাও, তাহলে আমাদের উত্তর হয়ে গেল। তাহলে প্রথম রেখা প্লাস কে ইন্টু দ্বিতীয় রেখা, এখানে অজানা মান কি? কে। যদি তোমাকে অন্য একটা বিন্দু দেওয়া থাকে, যেমন এখানে মূল বিন্দু দেওয়া আছে, তাহলে আমাদের সহজেই বের করা সম্ভব। যদি অন্য বিন্দুটা দেওয়া না থাকতো, শুধু বলতো এই রেখা ছেদ বিন্দু দিয়ে গমনকারী রেখার সমীকরণ, তাহলে কিন্তু তোমাকে ছেদ বিন্দুটা বের করতে হবে, এটা কিন্তু বের করতে হতো, দিয়ে ওই বিন্দুটাকে এই সমীকরণে অতিক্রম করাতে হবে। কিন্তু যেহেতু আমাদের অন্য একটা বিন্দু দেওয়া আছে, সেহেতু আমাদের কিন্তু প্রশ্নটা সহজ করা আছে। তাহলে এই বিন্দুটা দিয়ে এখন অতিক্রম করাই দিই। তাহলে যদি এই বিন্দুটা অতিক্রম করাই দিই তাহলে এটা 0 - 0 + 4 + k ইন্টু এটা 0 এটা 0 প্লাস হচ্ছে 5 = 0। তাহলে এখন দেখো আমরা এখান থেকে কে এর মান কত পাচ্ছি? কে এর মান কে ইকুয়াল আমরা পাচ্ছি -4 আর হচ্ছে 4/5।
এটা কিন্তু আমরা কে এর মান পাচ্ছি। তাহলে কে এর মানটা যদি এখানে বসাই দিই তাহলে যা পাবা সেটাই আমাদের সরলরেখার সমীকরণ হবে। তাহলে এখানে বসাই দিই, যদি আমরা 1 নম্বরে বসাই তাহলে কি আসছে দেখো, যে 5x - 2y + 4, তারপরে এখানে কে এর মান তাহলে হচ্ছে মাইনাস, যদি নাও তাহলে হচ্ছে প্লাস, এখানে কে এর মান -4/5, আর হচ্ছে কি যে 4x - 3y + 5 = 0। এখন এটাকে যদি সলভ করো তাহলে তুমি এখান থেকে হচ্ছে লসাগু নিতে পারো। লসাগু নিবা কত, 5, যদি লসাগু নিয়ে নাও তাহলে 25x, আর এখানে হচ্ছে -10y, তারপরে প্লাস হচ্ছে 20। এবার এখানে যেহেতু 5 লসাগু নিয়েছো তাহলে মাইনাস, প্লাস মাইনাসে মাইনাস, মাইনাস হলে এই পুরো চিহ্ন পরিবর্তন হবে। তাহলে মাইনাস হচ্ছে 16x, আর মাইনাস মাইনাস হচ্ছে প্লাস, হচ্ছে 3 × 4 = 12, 4 × 5 = 52y, আর হচ্ছে মাইনাস হচ্ছে 20 = 0। তাহলে এখন দেখো এই 5টাকে যদি তুমি এদিকে পার করো তাহলে হচ্ছে 0 হয়ে যাচ্ছে। এখন 25 থেকে 16 যদি বাদ দাও তাহলে 9, আর 10 থেকে যদি তুমি এখানে হচ্ছে 52, তাহলে কত হচ্ছে দেখো, যে যদি তুমি 10y আছে, সরি এখানে আমাদের একটু মিস্টেক হয়েছে, এই জায়গাটা হচ্ছে 4 13, হ্যাঁ ঠিক আছে, এখান থেকে আমরা হচ্ছে 5 যেহেতু পেয়েছি 4 দিয়ে, হ্যাঁ ঠিক আছে, তাহলে 52, তাহলে আমরা এই মানটা পাচ্ছি। হ্যাঁ, তাহলে এখন দেখো আমরা এখান থেকে পাচ্ছি কত, টোটাল যে জিনিসটা পাচ্ছি, যে আমরা হচ্ছে 25 থেকে এখানে 16 যদি বাদ দিই তাহলে আমাদের মানটা আসছে 9x, তাহলে আসছে 25, 9x, তারপরে y এর মানটা কত আসছে দেখো, যে +42, মানে প্লাস এটা, তারপরে আমাদের ধ্রুবক মানটা আসছে এখানে হচ্ছে 20 আছে, আর এখানে 20, 0 হয়ে যাচ্ছে, তাহলে ইকুয়াল হচ্ছে 0, এই মানটা আমাদের বের হচ্ছে। হ্যাঁ, তাহলে এখান থেকে আমরা পাচ্ছি 0 = 0, তাহলে আমাদের মানটা কিন্তু ক্লিয়ার। অথবা তুমি এখানে আরেকটা কাজ করতে পারো, যে অপশান টেস্ট করেও বের করা সম্ভব, যদি তুমি বিন্দু দিয়ে বের করো সেক্ষেত্রেও কিন্তু আমাদের মানটা বের হয়ে যেতে পারে, তাহলে কোনো অসুবিধা নেই। তাহলে দেখো আমাদের অপশানে এখানে যে মানটা দেওয়া আছে আমরা অপশানটা থেকেই বের করতে পারি। এবার আমরা চলে যাব পরবর্তী কনসেপ্টে। দেখো পরবর্তী কনসেপ্টটা হচ্ছে লম্বের পাদবিন্দু নির্ণয়। লম্বের হচ্ছে পাদবিন্দু নির্ণয়। তো লম্বের পাদবিন্দু কিভাবে বের করব, দেখো এই কনসেপ্টটা কিন্তু আমরা গত লেকচারে অর্থাৎ লেকচার 2-এই কিন্তু আমরা আলোচনা করেছি। তো এখানে লম্বের পাদবিন্দুটা কি, এটা হচ্ছে একটা রেখা যেটা হচ্ছে ax প্লাস হচ্ছে by প্লাস c = 0। এই বিন্দু থেকে এই বিন্দুটা বের করতে হবে, এটা হচ্ছে আমাদের লম্বের পাদবিন্দু, ঠিক আছে। অর্থাৎ এই রেখার উপর এটা লম্বরেখার সমীকরণ, এই রেখা আর লম্বরেখার ছেদ বিন্দুটাই হচ্ছে আমাদের এটা হচ্ছে লম্বের পাদবিন্দু। তো আমরা এটা কিভাবে বের করব, দেখো একটা প্রশ্ন আমরা দেখি। 2 - 1 বিন্দু হতে 3x - 4y + 5 = 0 রেখার উপর অঙ্কিত লম্বের পাদবিন্দু নির্ণয় করো, ঠিক আছে। তো আমরা কনসেপ্টটা একটু বুঝি। দেখো যে 2 - 1 এটা হচ্ছে আমাদের বিন্দু, এখান থেকে রেখাটা দেওয়া আছে যে 3x - 4y + হচ্ছে 5 = 0, এটা দেওয়া ছিল। তো এই রেখা থেকে আমরা যদি এই বিন্দুটা বের করতে চাই তাহলে সর্বপ্রথম আমাদের এই রেখার লম্ব রেখা আমাদের বের করতে হবে। তাহলে লম্ব রেখার সমীকরণ যদি বের করি, এই রেখা হচ্ছে লম্ব রেখা, তাহলে লম্ব রেখার সমীকরণ আমরা নিব, লম্ব রেখার সমীকরণ। তাহলে যদি আমরা লম্ব রেখার সমীকরণটা নিই তাহলে কি হচ্ছে দেখো, যে আমরা জানি লম্ব রেখার সমীকরণ একটু আগে বের করলাম যে এটা অল্টারনেট হবে। তাহলে লম্ব রেখার সমীকরণটা কত হচ্ছে, 4x প্লাস হচ্ছে 3y ইকুয়াল হচ্ছে এখানে 8, আর এখানে হচ্ছে কত -3। তাহলে লম্বরেখার সমীকরণটা আমরা পাচ্ছি 4x প্লাস 3y আর হচ্ছে -5 = 0, এটা আমরা পাচ্ছি। তো এখন এটা থেকে আমরা হচ্ছে কি করব, তার ছেদ বিন্দু বের করব। তাহলে এটাকে যদি ছেদ বিন্দু বের করো তাহলে কিন্তু আমাদের মানটা চলে আসবে। অর্থাৎ আমরা এটা 1 নাম্বার, এটা সমীকরণ নিলাম 2 নাম্বার, এদের ছেদ বিন্দু বের করলে হয়ে যাবে। তো তুমি যদি প্রতিস্থাপনে করো তাও অসুবিধা নাই, যদি তুমি মনে করো অপনয়নে করবা তাও অসুবিধা নাই, যদি মনে করো যে শর্টকাটে করবা সেটাও কিন্তু অসুবিধা নাই।
ঠিক আছে। তো আরেকটা কাজ করতে পারো অপশান টেস্ট করে, বাট অপশান টেস্ট করতে গেলে 4টাই অপশান টেস্ট করতে হবে, একটা অপশান এটাতেও দিতে হবে, এটাতেও দিতে হবে, এভাবে 4টাই বের করতে হবে। তুমি আরেকটা উপায় বের করতে পারো, সেটা হচ্ছে কি আর গুণন পদ্ধতি। তো আর গুণন পদ্ধতিটাও কিন্তু ছোট হবে। আর গুণন পদ্ধতিটা তোমাদের একটু শিখাই দিই যে আর গুণন পদ্ধতিতে কিভাবে বের করতে পারো। এটা 1 নম্বর, এটা হচ্ছে 2 নম্বর। দেখো যে 4x প্লাস হচ্ছে 3y মাইনাস 5 = 0। যদি তুমি আর গুণন পদ্ধতিতে সমাধান করো তাহলে এখানে x নিবা ইকুয়াল, y নিবা ইকুয়াল, ধ্রুবক 1 নিবা ইকুয়াল। ঠিক আছে, আর গুণন পদ্ধতিটা আমি দেখাই দিচ্ছি, সেটা হচ্ছে কি আর গুণন পদ্ধতি। আর গুণন পদ্ধতি, কারণ অনেক সময় শর্টকাট সূত্রটা থাকছে না। তো এখানে যখন তুমি x এর মান বের করবা তখন প্রথমে ধরে নিবা যে এক্সটা নাই, তোমার কাছে এক্সটা নাই। তুমি প্রথমে উপর থেকে নিচের কর্ণ গুণ করো, তাহলে -4 আর -5 গুণ করলে কি হচ্ছে 20, সূত্রের মাইনাস। এবার নিচ থেকে উপরে গুণ করো, তাহলে 3 পাচ্ছে 15। অর্থাৎ আমরা শুধু কিন্তু সহগ নিব, চলক কিন্তু নিব না। এবার যখন তুমি y এর মান বের করবা তখন মনে করো y তোমার কাছে নাই। এবার প্রথম গুণটা তুমি করবা নিচ থেকে উপরে, তাহলে 4 আর 5 গুণ করলে কত হচ্ছে 20, সূত্রের মাইনাস। যেহেতু এটাকে নাই করে দিয়েছো তাহলে 3 আর 5, তাহলে -15 আর মাইনাস, তাহলে +15। ওকে, এবার যখন তুমি ধ্রুবকের মানটা বের করবা, মনে করো তুমি ধ্রুবকের মানটা নিচ্ছ, তখন ধরে নিবা ধ্রুবকটা তোমার কাছে নাই। প্রথম গুণটা হবে উপর থেকে নিচে, তাহলে 3 আর 3 কত হচ্ছে বলো তো 9, সূত্রের মাইনাস। এবার নিচ থেকে উপরে, তাহলে -16 আর মাইনাস, তাহলে +16। এই যে তুমি পাচ্ছ। তাহলে টোটালটা কত হচ্ছে দেখো, এখান থেকে আমরা কি পাচ্ছি, যে আমরা এখান থেকে বের করতে পারি যে বা x ডিভাইডেড বাই হচ্ছে 5 ইকুয়াল, তো আমরা একটু ডিটেলসে সলভ করি। x/5 ইকুয়াল হচ্ছে y ডিভাইডেড বাই 35 ইকুয়াল ধ্রুবকের মানটা কত হচ্ছে 1/25। তাহলে এখন যদি এখান থেকে তুমি x এর মান বের করো, তাহলে এটা আর এটা সমান হবে, এটা সমান হবে। তাহলে এখান থেকে বলতে পারি যে x ইকুয়াল, তাহলে কত হচ্ছে বলো তো 1/5। যদি তুমি y এর মান বের করো তাহলে কি হচ্ছে 5 দিয়ে কেটে দিলে 7/5। তাহলে দেখো 1/5 আর 7/5, এই যে আমাদের গ নম্বরে উত্তর আছে।